সত্যতা তুলে ধরতে এতদিন ধরে উদ্বাস্তু বাঙালি জীবন নিয়ে ছেলে খেলা হচ্ছে। মতুয়া সম্প্রদায়ের বাঙালিকে ভুল বোঝাচ্ছে যে সিএতে সকলে নাগরিক হয়ে যাবে। আইন কি বলছে, কোন কাগজ লাগবে, আদৌ কি কেউ আবেদন করতে পারবে, আদৌ কেউ নাগরিকত্ব পাবে, সমস্ত আইনের সত্যতা তুলে ধরতে নিয়মের নথি দেখিয়ে শান্তনু ঠাকুর সহ অসীম সরকারদের মুখোশ খুলে ফেলতে শুরু হচ্ছে বাংলা পক্ষর সভা। চ্যালেঞ্জ করে শুরু হচ্ছে সভা। বিজেপির যারা আছেন, আরএসএস এর যারা আছেন, যারা উদ্বাস্তু বাঙালিকে ভুল বোঝাচ্ছেন, বাংলা পক্ষ একটা ভুল বললে এখানে আমরা নাক্ষর দেব, গাল বালিয়ে বাড়িয়ে চড় খাবো। আইন দেখিয়ে, এখানে নিয়মের নথি দেখিয়ে বাংলা পক্ষ সিএ আইনের সত্যতা এবং মিথ্যাচার তুলে ধরবে। এক্ষুনি শুরু হচ্ছে বাংলা পক্ষর সভা। প্রথমেই বক্তব্য রাখবে বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর গর্গ চট্টোপাধ্যায়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা। সিএ সিএ সিএ, নাগরিকত্ব নাগরিকত্ব নাগরিকত্ব। 5-6 বছর হয়ে গেল, 5-6 বছর হয়ে গেল এই আমাদের এই ভারতে, আমাদের এই পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালিকে নাগরিকত্ব দেওয়া হবে, নাগরিকত্ব দেওয়া হবে, এই দেওয়া হবে, এই দেওয়া হলো, এইবার দেওয়া হবে, এই পথে একটু দেরি হয়ে যাচ্ছে, এই এক্ষুনি এসে পড়েছে, এই চলে এলো, এই করে হিন্দু বাঙালির মনে শুধুই টেনশন, শুধুই আতঙ্ক। এই করার শেষে চলে এসেছে সিএ আইন এবং তার নিয়মাবলী, এবং সেই নিয়মাবলী বাংলা পক্ষ আপনাদের জন্য, সকল বাঙালির জন্য একদম পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছে। সামনে একদম অমিত শাহর ওয়েবসাইট থেকে, হোম মিনিস্ট্রির যে ওয়েবসাইট, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে ওয়েবসাইট, এই এগুলোই যাদের যে বিএসএফ, তাদের যে মিনিস্ট্রি, হোম মিনিস্ট্রি, তাদের যে ওয়েবসাইট, সেইখান থেকে ডাউনলোড করে নিয়ে এসছে। এইভাবে নাগরিকত্ব আইনের কাগজ ধরে লাইন বাই লাইন দিয়ে কিভাবে আবেদন করতে হবে, কে আবেদন করতে পারবে, কি কি লাগবে আবেদন করতে, আপনাকে কেউ বোঝায়নি, কেউ বোঝায়নি। এইটা শুনে অবাক লাগে না? গত 5-6 বছর ধরে যারা নাগরিকত্ব সিএএ, নাগরিকত্ব সিএএ এই বলে আপনার মধ্যে প্রচার করে যাচ্ছিল, হঠাৎ সেই বিজেপি হঠাৎ চুপ কেন? চুপ কেন সেইটা বোঝাতেই আমরা এই নাগরিকত্ব আইনের যে নিয়মাবলী বেরিয়েছে, সেই নিয়মাবলী আপনাদের সামনে স্পষ্টভাবে বলে বলে লাইন ধরে ধরে তুলে দিতে এসছি, বুঝাতে এসছি, এবং বুঝতে পারবেন যে এই সিএ আইন, এই নাগরিকত্ব দেওয়ার কথা কত বড় একটি ভাওতা, কত বড় একটি মরণ ফাঁদ, কত বড় একটি ভয়ঙ্কর জিনিস ভারতে বাঙালি জাতির জন্য, বিশেষ করে ওপার বাংলা থেকে আসা ধর্মীয় নিপীড়নের কারণে যারা এপারে এসছেন সেই উদ্বাস্তু হিন্দু বাঙালির জন্য এটা কত বড় মরণ ফাঁদ। প্রথমেই বলি, এই নাগরিকত্ব আইনের যে কাগজ আমরা হাতে রয়েছে, এটা কোত্থেকে আমরা পেয়েছি? এটা পেয়েছি আমরা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক, হোম মিনিস্ট্রি, তার ওয়েবসাইট থেকে। একদম আপনিও এই মুহূর্তে বাড়ি গিয়ে বাড়িয়ে যাবার দরকার নেই, নিজের স্মার্টফোন থাকলে এই মুহূর্তে হোম মিনিস্ট্রির ওয়েবসাইটে গেলে আপনি এটা পেয়ে যাবেন। অর্থাৎ যে কাগজ নিয়ে বলছি, এই কাগজ বাংলা পক্ষ তৈরি করেনি, এই কাগজ গর্গ চট্টোপাধ্যায় তৈরি করেনি, এই কাগজ বিশ্বজিৎ দাস তৈরি করেনি, এই কাগজ শান্তনু ঠাকুর তৈরি করেনি, এই কাগজ
বিজেপি তৈরি করেনি, বা বিজেপি তৈরি করেছে, তার কেন্দ্রীয় সরকার তৈরি করে, কিন্তু এটা এখন সরকারি কাগজ, সরকারি আইন। এই কাগজ তাই আজকে আইন। কি আছে এই আইনে? 5 বছর 6 বছর ধরে আপনাকে বলা হলো এই নাগরিকত্ব আইন পাশ হবে, নাগরিকত্ব হয়ে যাবে, এটা বলা হয়েছিল 2019 সাল, মনে পড়ে? কি সেই উন্মাদনা, কি সেই উন্মাদনা! বাপরে, নাগরিকত্ব! একদিন আমরা যেন বেনাগরিক ছিলাম, ভোট দিচ্ছি, বেনাগরিক ভোট দিচ্ছে, বেনাগরিক ট্রেড লাইসেন্স আছে, বেনাগরিকের আধার কার্ড আছে, বেনাগরিকের ভোটার কার্ড আছে, বেনাগরিক স্কুল কলেজে পড়ছে, বেনাগরিক রাজ্য সরকারি চাকরি করছে, বেনাগরিক কেন্দ্রীয় সরকারি চাকরি করছে, বেনাগরিক কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক বিএসএফ এর মিনিস্ট্রির মন্ত্রী হয়ে যাচ্ছে। তবুও আপনার মনে হলো যে কিছু একটা যেন নেই। এত করে যখন দেবে বলছে, নিশ্চয়ই সেটা আমার কাছে নেই, তাই না? তার সত্যতা একদম ফাঁস করে দিতে আমরা কিন্তু সেই আইনের কাগজ আপনার সামনে নিয়ে এসেছি এবং এবার পড়ে শোনাবো। 2019 সালে আইন পাস হয়েছে, 2024 সালে সেই আইন বাস্তবায়ন কিভাবে হবে সেই সিএএ রুলস বেরিয়েছে। আইন বেরোলো 19 সালে, নিয়মাবলী বেরোচ্ছে 24 সালে। আইন আর নিয়মাবলী কি আলাদা? হ্যাঁ, আলাদা। একটু জেনে নিন। যে কোনো আইনের ক্ষেত্রে প্রথমে আইন পাস হয়, তারপরে সেই আইনের ডিটেলস গুলো বার হয়। উদাহরণ হিসেবে বলছি, এই সিএএ যেরকম লোকসভার আইন, কেন্দ্রীয় সরকার, তেমনি রাজ্য সরকারের ক্ষেত্রে ধরুন স্বাস্থ্যসাথী, স্বাস্থ্যসাথী আপনি পাবেন, এর একটা আইন দেওয়া হলো, প্রথমে আইন পাস হলো বিধানসভায়, কিন্তু কে পাবে, কি করে আবেদন করতে হবে, কোথায় আবেদন করতে হবে, কে আবেদন করতে পারবে, কি কি কাগজ লাগবে, এটা হচ্ছে সেই আইন বাস্তবায়নের নিয়মাবলী। সেই একই রকম সিএএ বা নাগরিকত্ব আইন, যা নাকি আপনার সামনে ঝুলানো হয়েছিল, সেই আইন তার নিয়মাবলী বাংলা পক্ষ সামনে আনছে। এবং এই আইন যে কত ভুয়ো, শুধু ভুয়োই নয়, এই আইন হিন্দু বাঙালির জন্য একটা মারণ ফাঁদ, সেইটা স্পষ্টভাবে প্রকাশ করতে এসছে। এবং এই মিটিং চলাকালীন আমরা জানি এলাকায় নানা দলের নানা সমর্থক থাকতে পারে, কেউ তৃণমূল, কেউ সিপিএম, কেউ বিজেপি, কেউ কংগ্রেস, যার যা হোক, কিন্তু একদম স্পষ্টভাবে সমর্থক হচ্ছে ধরুন বিজেপি দল, তার সমর্থকরা। আমরা তাই খোলাভাবে আহ্বান করছি যে এই সিএএ আইনে নাগরিকত্ব আবেদন করেছে এরকম একজন কোন বিজেপি সমর্থক বাঙালি যেন এই স্টলের সামনে, এই সবার সামনে চলে আসে। দেখি, যে আইন নাকি সকল হিন্দু বাঙালিকে নাগরিকত্ব দেবে, এই মিথ্যা কথাটা একদম স্পষ্ট প্রকাশ হয়ে যাবে। আমরা চ্যালেঞ্জ করে বলছি, এই সভা শুরু হবে, এই সভা 1.5 ঘন্টা 2 ঘন্টা চলবে। এই সভায় আমরা খুব নিরস্ত্রভাবে এসছি, নিরস্ত্রভাবে ফেরত যাব, ভয়ের কিছু নেই। কিন্তু দেখবেন এই সভায় সিএ আইনের মাধ্যমে নাগরিকত্বের আবেদন আসলে করেছে এরকম কোন বিজেপি সমর্থক বাঙালি কিন্তু সামনে আসবে না। অথচ যে জিনিস সে নিজে অ্যাপ্লাই করেনি, কারণ সে কিন্তু খুব ভালো জানে যে এই আইনে আবেদন করলে হিন্দু বাঙালি কিন্তু লটকে যাবে, কিন্তু আপনাকে বলছে গাছে ওঠ, গাছে ওঠ, গাছে ওঠ। বাংলা পক্ষ বলছে তুই উঠে দেখা না, প্রথমে তুই উঠে দেখা, তারপরে তো তুই নিজে আগে উঠে দেখা। আমরা কিন্তু তথ্য এবং সত্যের ভিত্তিতে কথা বলবো। এখানে কোন দিদির কথা, কোন মোদির কথা, কোন দলের কথা, কোন চ্যানেলের কথা, আমরা এগুলো আমাদের বিশ্বাস নাই। আমাদের বিশ্বাস কেন্দ্রীয় সরকারের যে আইনে যা লেখা আছে সেই জিনিসটি ধরে 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 বোঝানো। প্রথমত, যদি আপনি মনে করেন এত কিছুর পরেও আপনি নাগরিক না, মনে করলেন, ধরুন আপনার মাথায় মনে হলো আমি ভোট দিই তবু আমি নাগরিক না, আমার আধার কার্ড আছে তবু আমি নাগরিক না, আমার রেশন কার্ড আছে তবু আমি নাগরিক না, আমার
প্যান কার্ড আছে তবু আমি নাগরিক না, আমার ট্রেড লাইসেন্স আছে তবু আমি নাগরিক না, আমার সম্পত্তির দলিল আছে ভারতে তবু আমি নাগরিক না, আমার স্কুলে পড়ি ভারতে নাগরিক না, আমি এখানে কোনো কিছু করলে আমি নাগরিক না। ধরুন আপনার মাথায় এই 24 ঘন্টা রিপাবলিক এইসব দেখে দেখে মাথায় ঢুকেছে, পরে আপনি ঠিক করলেন ঠিক আছে এবার আইন চলে এসছে, এইবার আমি নাগরিকত্ব অ্যাপ্লাই করে দেবো, ব্যাস চিরকালের জন্য পুরো নাগরিক হয়ে যাব, ঠিক আছে। এই হলো সেই আইনে কি করে অ্যাপ্লাই করবেন তার কাগজ। কি বলছে এই নাগরিকত্ব আইনের রুলসের 3য় পাতার প্রথম লাইন, 3য় পাতার প্রথম লাইন, এভরি অ্যাপ্লিকেশন, প্রতিটি আবেদন আন্ডার দিস রুল, এই নিয়মের আন্ডারে শ্যাল বি অ্যাকম্পানিড বাই, সাথে থাকতেই হবে। অর্থাৎ এই সিএ আইনের মধ্যে যদি আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে চান তাহলে প্রতিটি আবেদনের সঙ্গে কি কি ডকুমেন্ট আপনার থাকতেই হবে। কত লেখা আছে 1A 1B 1C। আচ্ছা 1A তে কি লেখা আছে? বাংলাদেশের জমির দলিল, বাংলাদেশের স্কুল সার্টিফিকেট, বাংলাদেশের ভাড়ার সার্টিফিকেট, বাংলাদেশের এই বাংলাদেশের তাই, মানে পুরোপুরি বাংলাদেশ অথবা আরো আগের সময় পাকিস্তান পিরিয়ডের ডকুমেন্টস কার কাছে আছে। মাথায় রাখবেন আপনাকে কিন্তু প্রতিটিই জমা দিতে হবে, অপশনাল না। এটা কিন্তু ওই পরীক্ষার এরকম নয় যে 5টা প্রশ্নের মধ্যে 3টি লিখো, বললাম না 5টার 5টাই লিখতে হবে, এক্ষেত্রে 3টের 3টেই জমা দিতে হবে। শিডিউল 1A, শিডিউল 1A তে শুধুই বাংলাদেশের ডকুমেন্টস, 99% ওপার থেকে আসা উদ্বাস্তু হিন্দু বাঙালির কাছে যে ডকুমেন্টস নেই। আপনি কিন্তু এটা আপলোড না করলে এটা কিন্তু সরকারের ঘরে জমা দিতে হবে না, এটা আপনাকে কম্পিউটার দিয়ে আপলোড করতে হবে, আপনি অ্যাপ্লিকেশনটাই করতে পারবেন না, ভুয়া। শিডিউল 1C আরো ভয়ঙ্কর, এটা সবচেয়ে ভয়ঙ্কর দিক। শিডিউল 1C তে কি আছে? শিডিউল 1C তে একটি এফিডেভিট আছে, একটি হলফনামা। এই হলফনামা আপনাকে জমা দিতে হবে। কি হলফনামা? ভাবুন কি ভয়ঙ্কর ফাঁদ এটা। আই এম অ্যান বাংলাদেশি পাকিস্তানি ন্যাশনাল, আমি একজন বাংলাদেশি অথবা পাকিস্তানি নাগরিক। আপনাকে কোর্টে গিয়ে হলফনামায় এই কথাটা লিখতে হবে, তারপরে তার স্ক্যান্ড কপি আপলোড করতে হবে, যেখানে আপনাকে বলতে হবে আপনি ভারতের নাগরিক নন। ভাবুন, ভারতের নাগরিক যে নয় তার আধার কার্ড থাকতে পারে না, ভারতের নাগরিক নয় তার ট্রেড লাইসেন্স থাকতে পারে না, ভারতের নাগরিক যে নয় তার এখানে জমি সম্পত্তি কিচ্ছু থাকতে পারে না। অর্থাৎ আপনি নিজেকে ভারতের নাগরিক নন হলফনামায় এটি দাবি করে আপলোড করলে কি হবে বুঝতে পারলেন? কি আপনি ফাটা বাসের মাঝে পড়লেন। বাংলাদেশি পাকিস্তানি নাগরিক ন্যাশনাল, এই দিন আমি এন্ট্রি করেছি ভারতে এবং বর্তমানে সাজান সাজ এই জায়গায় থাকছি। মানে আপনি শুধু নিজেকে বেনাগরিক বলে নিজেকে কোর্টে গিয়ে হলফনামায় ঘোষণা করতে হবে এবং আপনাকে বলে দিতে হবে যে এই বেনাগরিককে খুঁজে পাওয়ার জন্য আপনাকে কোথায় আসতে হবে সেটা আপনি নিজের হাতে জানিয়ে দিয়ে সেটা এবার আপনি আপলোড করে দেবেন। বাঁশ কেন ঝাড়ে? কি বুঝলেন? বাঁশ কেন ঝাড়ে? ভয়ঙ্কর এই বিষয়। এতদিন এই পশ্চিমবঙ্গে আপনি পশ্চিমবঙ্গ থেকে কিন্তু বিহারে যাননি, আপনি কিন্তু পূর্ববঙ্গ থেকে বিহারে যাননি, আপনি কিন্তু পূর্ববঙ্গ থেকে উড়িষ্যায় যাননি, আপনি পশ্চিমবঙ্গে এসছেন, মিশে গেছেন, কারণ এটা আপনার স্বজাতির এলাকা, এটা বাঙালির রাজ্য।
তাই তো? একদম। সেখানে এতদিন কোন রকম কোন জায়গায় আপনাকে বলতে হয়েছে আপনি বিদেশি? এতদিন পশ্চিমবঙ্গে অনেক দল অনেক সরকার এসছে, কংগ্রেস ছিল, বামফ্রন্ট ছিল, সিপিএম বামফ্রন্ট ছিল, এখন তৃণমূল আছে। কেউ বলেছে আপনি বেনাগরিক, বাংলা পক্ষ বলছে আপনি বেনাগরিক না, একটি দল তারা বলছে আপনি বেনাগরিক। ভাবুন, এরকম কিন্তু কখনো হয়নি। কেন্দ্রীয় সরকারে কোন দল আপনার নাগরিকত্ব নিয়ে টানাটানি করেনি, করেছে একটি দল, এবং দুই ক্ষেপে করেছে। একবার 2003-এ প্রথমবার যখন চান্স পেয়েছিল 2003-এ অটল বিহারী বাজপেয়ী, সে নাগরিকত্ব আইন বদলেছিল। আর এই দ্বিতীয়বার যখন আপনাকে বাগে পেয়েছে বিজেপির এখন মোদীর সরকার, সে নাগরিকত্ব আইন নিয়ে আপনাকে ভয়ঙ্কর অবস্থায় ফেলে দিয়েছে। এই যে স্পষ্ট কথাটা যে আপনাকে বাংলাদেশের ডকুমেন্ট জমা দিতে হবে, আপনাকে অন এফিডেভিট ঘোষণা করতে হবে আমি বাংলাদেশের নাগরিক এবং আমাকে এইখানে খুঁজে পাওয়া যাবে। ভাবতে পারেন, আমি এই চোঙা থেকে বলছি, বাংলা পক্ষ সাধারণ সম্পাদক। কারু কারু মনে হতে পারে কে এর কথা কেন শুনবো? ঠিক কথা, আমাকে আগে দেখেননি, ওই তো টিভিতে দেখালো, ওই তো অমিত শাহ বললো, এখন আবার ভোট এসে গেছে, আবার নিশ্চয়ই আসবে এলাকায়, মোদী বলেছে, এই বলেছে, ওই বলেছে, বিভ্রান্ত হওয়া স্বাভাবিক। তারা বড় বড় পোস্টে আছে, তাদের বড় বড় চ্যানেল, আপনার রিমোট কন্ট্রোল খুললেই আপনি সেখানে পৌঁছে যায়। সেখানে একদম সুন্দর এসি স্টুডিওতে বসে নানা লোকে আপনাকে সারাক্ষণ বলছে আপনি বেনাগরিক, আপনি বেনাগরিক, অ্যাপ্লাই করুন। কিন্তু একটা কথা ভেবে দেখুন তো, এই সিএ আইনের নিয়মগুলো একটা সহজ কাজ, এইটাকে, এই ইংরেজিতে ছাপা আইনকে বাংলায় তর্জমা করে একবার পড়ে দিল না কেন? যে কাজটা আমরা এই মুহূর্তে করছি, খুব শক্ত কাজ, খুব শক্ত কাজ। আমরা কেউ তো ইংরেজির পণ্ডিত না, তাই আমি ইংরেজি যারা বোঝেন তারা বলছি। এফিডেভিটের ধরুন বয়ানটা, that I am a Bangladeshi Pakistani national belonging to Hindu/Sikh Buddhist Jain Parsi community on the date of entry into India residing at, খুব জটিল কথা নয় এগুলো, না বোঝার কিছু নেই। এটা আপনাকে শেক্সপিয়ার জানতে হবে না, মোটামুটি মাধ্যমিক এইচএস ইংরেজি পাস করলেই বুঝতে পারবেন। আশা করি শান্তনু ঠাকুরও মাধ্যমিক এইচএস পাস হতে ডবল এমএ শুনি, তাই না? তাহলে তো নিশ্চয়ই এইটা পাইয়ে দেওয়ার কথা। আপনাদের বর্তমান সাংসদ শান্তনু ঠাকুর, উনি, আমি টিভিতে একটা চ্যানেলে দেখলাম, স্পষ্ট মিথ্যে কথা বলছেন। উনি বলছেন যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্ড থাকলে অন্য কোনো কাগজ লাগবে না। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্ড, এত লম্বা লাইনটা ভুলে যান, এখানে কোনো কার্ড বা মতুয়া শব্দটি নেই, কিচ্ছু নেই। আমি শ্রীমান শান্তনু ঠাকুরকে চ্যালেঞ্জ করছি, এই আইনে কোন অনুচ্ছেদে, কোন প্যারাগ্রাফে, কোথায় লেখা আছে যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্ড বা যে কোনো কার্ড দিয়ে আপনি এই বাংলাদেশের কাগজ জমা দেওয়া এবং নিজেকে বাংলাদেশি ঘোষণা করা হলফনামায় এই জিনিসটা এড়িয়ে যেতে পারেন? একটু দেখান তো। এখন দেখাতে হবে না, এখন আপনি নেই, বাটার মোড়, আপনি পরে একদিন এসে চলে আসবেন, ভোটের পরে না, ভোটের আগে, তাই না? শুভেন্দু অধিকারী উনি বললেন এসব কিচ্ছু লাগবে না, এসব কিচ্ছু লাগবে না, মন্দিরের পুরোহিতের সই করা কাগজ সার্টিফিকেট দিলেই হবে। আমার নাম গর্গ চট্টোপাধ্যায়, আমি কুলীন ব্রাহ্মণ। যদি
আমার সইতে আপনার একটা কিছু হয়ে যেত, আমি এখানে হাতে মাইক আর হাতে কাগজ নিয়ে আপনাদের সিএ আইন বোঝাতাম না, দাঁড়িয়েও থাকতাম না, বসে থাকতাম একটা চেয়ার নিয়ে, সামনে একটা টেবিল বসাতাম আর আপনার সইয়ের পর সই করে যেতাম। বুঝলেন? এরম ভাবে এটাও কোথাও লেখা নেই। এবং আরেকখানা জিনিস গুজব ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে এগুলো হচ্ছে অপশনাল। অপশনাল মানে জমা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটাও মিথ্যে কথা। স্পষ্ট লেখা আছে এভরি অ্যাপ্লিকেশন শ্যাল বি অ্যাকম্পানিড বাই, মানে প্রতিটি আবেদনের সঙ্গে জমা করতে হবে। এবং এটা কিন্তু ডিজিটাল অ্যাপ্লিকেশন, সাইবার ক্যাফেতে বা ওয়েবসাইটে গিয়ে সেখানে গিয়ে আপনাকে আপলোড করতে হবে ডিজিটাল ডকুমেন্ট। এটা আগেকার দিনের মতো নয়। আগেকার দিনে কি হতো, ধরুন মহাজন বা জমিদারের কাছে ধান নিয়েছেন, অনেক চক্রবৃদ্ধি হারে বেড়ে গেছে, আপনি কি করলেন? আমাদের বাপ ঠাকুরদার আমাদের কি হতো, এরকম হয়ে গেছে, চলো আমরা একবার কাছারি ঘরে যাই, কাছারি ঘরে গিয়ে সব ঋণের রেকর্ড আমরা জ্বালিয়ে পুড়িয়ে দিই, ব্যাস, তাহলে কোনো কিছু থাকবে না, সব হাওয়া হয়ে যাবে। এটা তো ওরকম করলেও হবে না, এটা ডিজিটাল অ্যাপ্লিকেশন। আপনি নিজের হাতে বলে দিলেন আপনি ভারতের নাগরিক নন, আপনাকে বাংলাদেশের ডকুমেন্ট জমা দিতে হবে, আপনি অ্যাপ্লিকেশনটাই করতে পারবেন না। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এইগুলো করলে আপনি যে নাগরিকত্ব পাবেন তার কোনো গ্যারান্টি এই আইনের মধ্যে নেই, কোনো শব্দ নেই। আমার লজ্জা লাগছে, আমি একজন পশ্চিমবঙ্গের বাঙালি, যে বনগাঁর সাংসদ সকলের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে যাচ্ছে ঠাকুর পরিবারের একজন সদস্য, রক্ত যার ধমনীতে বইছে, সে বলে যাচ্ছে স্পষ্ট মিথ্যে কথা। হয়তো এরকম একটা দিন আসবে বলেই গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন আমি রক্তের মধ্যে নয়, আমি ভক্তের মধ্যে বাঁচব। এই কারণেই ওনারা তো ভবিষ্যৎ দ্রষ্টা, ওনারা তো দেখতে পান, তাই জন্যই বোধহয় উনি বলেছিলেন আমি রক্তের মধ্যে নয়, আমি ভক্তের মধ্যে বাঁচব। গুরুচাঁদ ঠাকুর আরেকটা কথা বলেছিলেন, শিক্ষা যদি পাও কারে ডরাও, কার দ্বারে চাও ভিক্ষা। কথাটা শুনুন, শিক্ষা যদি পাও কারে ডরাও, কার দ্বারে চাও ভিক্ষা। আপনি যদি শিক্ষিত হন বা আপনার সন্তানকে যদি শিক্ষিত করে থাকেন, স্কুল কলেজে পড়েছে, তাদের সকলকে বলুন, নিজে যদি ইংরেজি নাও পড়তে পারেন, এইটা ডাউনলোড করে নিন নিজের স্মার্টফোনে এবং বলুন দেখো কি বলা আছে। কোন মোদি দিদির কথা বিশ্বাস করতে হবে না, মোদিরও পার্টি আছে, দিদিরও পার্টি আছে, তারা তাদের পার্টির মতো করে বলবে। আমরা বলছি আইনে কি আছে, এটাই আসল, তাই না? এবং একটা কথা ভেবে দেখবেন, আমি কষ্ট কথা বলছি ভাই, ধরে বলছি। আচ্ছা, কতগুলো ভয়ঙ্কর জিনিস আছে। আচ্ছা ধরুন আপনি সেই 1% মধ্যে পড়েন যার কাছে বাংলাদেশের ডকুমেন্টস আছে, ধরে নিলাম। এই ডকুমেন্টে যেটা আপনি ইন্টারনেটে আপলোড করবেন, আপনি তো কাগজটা ফোনের মধ্যে ঢুকিয়ে দেবেন না, কি কাগজে যেখানে চার্জ হয় ওখানে কি এইটাকে মুড়িয়ে দিয়ে এরম ভাবে তো হবে না, না? কি করতে হবে, একটা ছবি নিতে হবে, ছবি আপলোড করতে হয়, যেরকম আধার কার্ড থানার কার্ড বিভিন্ন ক্ষেত্রে করতে হয়। আচ্ছা, একখানা ডকুমেন্ট অরিজিনাল কিনা এইটা যখন আপলোড করবেন ওদিকে বুঝবে কি করে? যে কোনো ডকুমেন্ট অরিজিনাল কিনা এটা কার থেকে ভেরিফাই হয়? যারা ডকুমেন্টটা ইস্যু করেছে তার থেকে তো ভেরিফাই করতে হবে। আপনার খুলনায় জমি কি ছিল না, এখন কি মনে করেন খুলনিয়ার ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান এখন লিখতে আসবে?
হ্যাঁ, এই তো বাবুর বাজারের কাছে খুলনায় এই শুক্ল বৈদ্য এ থাকতো, এর জমি ছিল। হ্যাঁ, আপনি বরিশালের প্রজমন কলেজ থেকে পাশ করেছেন। আপনার কি মনে হয় বরিশালের প্রজমন কলেজের এখনকার প্রিন্সিপাল? বলে হ্যাঁ, 1974 সালে এই তো দেখতে পাচ্ছি অমর সাধু খা পাশ করেছিল। ঠিক। আরে বাংলাদেশ তো বলে আপনারা কেউই বাংলাদেশ থেকে আসেননি। বাংলাদেশের যে রাষ্ট্র, সে শেখ হাসিনা হোক আর খালেদা জিয়া হোক, মিথ্যা কথা বলে। তারা কি বলে? যে ধর্মীয় নিপীড়নের কারণে কোন হিন্দু ওপর থেকে এপারে আসেনি। তারা এটাই বলে, একদম এটাই বলে, মিথ্যা কথা বলে, নির্জল মিথ্যা কথা বলে। তারা ভেরিফাই করে দেবে, তারা বলবো হ্যাঁ এই তো অমর সাধু খা 1974 সালে এখানে কলেজে পড়তো, 75 সালে খাতা খেয়ে চলে গেছে। এটা লিখে দেবে আপনাকে, এইভাবে ভেরিফাই হবে। মানে বুঝতে পারছেন? আপনার এখানে যদি কোনো জমি থাকে, কে ভেরিফাই করবে? বিএলআরও অফিস ভেরিফাই করবে। কাগজের অন্য দিকটা তো থাকতে হবে রেকর্ডে। তাহলে বাংলাদেশের কাগজের অরিজিনাল রেকর্ড তো বাংলাদেশে, ভেরিফাই করে দেবে। ভয়ঙ্কর একখানা জিনিস। এগুলো আসলে কিছুই না, এগুলো হচ্ছে আপনাকে ঘেটে রাখা, ঘেটে ঘেটে রেখে দেওয়া। যেখানে আপনি নিজের সন্তানের ভবিষ্যতের কথা ভাববেন, যে তাকে আমি আরো ভালো স্কুলে দেবো কিনা, আরো ভালো কলেজে দেবো কিনা, ব্যবসাটা কি করে বাড়ানো যায়, কিভাবে একটুখানি ব্যাংকে টাকা একটু বাড়ানো যায়, কিভাবে ঘরটাকে পাকা করা যায়, কিভাবে মার ওষুধ জোগাড় করবো, এইসব চিন্তা যেন আপনার, এসব চিন্তা বাদ দাও। তুমি আদৌ নাগরিক কিনা, পায়ের তলায় তোমার মাটি আছে কিনা, সেই নিয়ে তোমায় ব্যস্ত করে দিল। এটা কেরম বলো তো? আমার মা এই খেলাটা খেলে মাঝে মাঝে আমার সাথে। কি আমার হেঁচকি উঠছে, আমার হেঁচকি উঠছে, কিছুতেই যাচ্ছে না। জল টল খাচ্ছি, কিছুতেই যাচ্ছে না। মার কাছে গিয়ে বললাম, মা হেঁচকি উঠছে, কিছুতেই যাচ্ছে না। মা কি করলো? এটা ছোটবেলায় করেছিল একবার, আমার তো খুব মনে আছে। তুই কেন ওদের বাড়ি গেছিলিস? বলে থাবড়া মারলো একখানা। বললাম মা এটা কি করলেন? বলে হেঁচকি চলে গেছে। ভর্তি তো হেঁচকি চলে গেছে। এটা হয় কিনা? তেমনি আপনি নিজের জীবনটা কিভাবে গুছিয়ে নেবেন, কিভাবে অর্থনৈতিকভাবে ভালো থাকবেন, কিভাবে নানাভাবে আরো এগোবেন, আরো অগ্রসর হবেন, পকেটে আরো টাকা বাড়বে, তা না। পকেটে আপনার কাগজ আছে কিনা, বাংলাদেশের কাগজ আছে কিনা, এই খুঁজতে থাকবেন। এই বনগা বর্ডারে, এই বনগা বর্ডারে প্রায় কিছুই বাঙালির হাতে নেই। বিএসএফ বাঙালি না, যারা ট্রাক তারার মধ্যে অধিকাংশ বাঙালি না। মাল চলাচল হচ্ছে, যাদের কাছে পৌঁছচ্ছে তাদের অধিকাংশ বাঙালি না। আপনি তাদের কাউকে ধরে বলুন তো, হ্যাঁ ভাই তুমি কি নাগরিকত্ব নিয়ে কাগজ খুঁজছো? বলবে কে নাগরিকত্ব, আমি তো ইন্ডিয়ান। হ্যাঁ ভাবো, এই প্রতিটি রাজ্যের কিন্তু অন্য রাষ্ট্রের সাথে বর্ডার আছে। আজকে গুজরাটে, এই গুজরাটের যে বর্ডারটা পাকিস্তানের সাথে, গুজরাটের বর্ডার যে পাকিস্তানের সাথে, সেটা হচ্ছে ড্রাগের যে স্মাগলিং, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্ডার। মানে স্মাগলারদের কাছে আমাদের জন্য সবচেয়ে খারাপ জিনিস। ঠিক আছে, যে বর্ডার দিয়ে স্মাগলিং হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, লোক ঢুকতে পারবে না। কিন্তু কোন গুজরাটি কিন্তু চিন্তিত না সে ভারতীয় কি ভারতীয় না, সিএএ, নাগরিকত্ব, এনআরসি, এসব কোনো গল্প নেই। বুঝতে পেরেছেন? প্রসঙ্গত জানিয়ে রাখি, এই গুজরাটি একদিকে গুজরাট, আর একদিকে পাকিস্তান। ম্যাপে দেখে নেবেন, মানচিত্রে দেখে নেবেন, তার মাঝে একখানা ক্যানেল মতো রয়েছে। এইদিকে গুজরাট, এইদিকে পাকিস্তান, তার মাঝে একখানা ক্যানেল রয়েছে। এই ক্যানেলের নাম জানেন? হ্যাঁ, এই ক্যানেলের নাম হচ্ছে হারামি নালা। গুজরাট এবং পাকিস্তানের মাঝে বর্ডারের নাম হচ্ছে হারামি নালা। ঠিক আছে, ওপরে চলে যান রাজস্থানে, বিরাট মরুভূমি, মরুভূমিতে কোথাও কাঁটাতার থাকে না, ওপেন।
ওখানে কিন্তু কোনো কেউ নাগরিকত্ব সিএ এনআরসি কিচ্ছু বলছে না। পাঞ্জাব, যেখানে নানা রকম পাকিস্তান আর্মস পাঠিয়ে উগ্রপন্থী আন্দোলন করিয়েছিল, আর্মস লোক ট্রেনিং এইসব করে, কেউ কিন্তু সিএ এনআরসি এসবের কিছু বলছে না। বর্ডারের ওপার থেকে দাঁড়িয়ালা মুসলমান সন্ত্রাসবাদী আর্মস নিয়ে ঢুকছে, যারা ভারতে সন্ত্রাস করতে চায়। বুঝতে পারছেন তো? আচ্ছা, কেউ কাশ্মীরে এনআরসির কথা বলেছে? কাশ্মীরে কেউ এনআরসি সিএ নাগরিকত্ব সব বলছে? আমি যে ছবিটা আঁকলাম দেখুন, পুরো মিলে যাবে। বর্ডারের ওপার থেকে দাঁড়িয়ালা মুসলমান আর্মস নিয়ে ভারতে ঢুকছে, ওখানেও কিন্তু কোন সিএ, কোন বিদেশি, কোন এই ওই কিচ্ছু বলে না। বাংলা পক্ষ তো বলছে ওখানে তুমি করো এনআরসি, ওখানে তুমি করো সিএ, একদিনে পুরো তোমার জঙ্গি সমস্যাই সমাধান হয়ে যাবে, সব পাকিস্তানি তুমি বার করে দিতে পারবে, ওখানে কোনো গল্প নেই। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড সব বর্ডার আছে চীনের সাথে। উত্তরপ্রদেশ, বিহার নেপালের সাথে বর্ডার আছে, ওপেন বর্ডার। এমনকি আমাদের এই পশ্চিমবঙ্গের দার্জিলিংটা তারা দাবি করে নিজেদের অংশ। কাঠমান্ডুর মেয়র, কাঠমান্ডু নেপালের রাজধানী কাঠমান্ডু, তার মেয়র সে তার অফিসে একটা ম্যাপ রেখেছে, ম্যাপে আমাদের এই পশ্চিমবঙ্গের দার্জিলিংটাকে নেপালের মধ্যে করে রেখে দিয়েছে। কিরকম ভারতকে ঘেন্না করে, কিরকম বাঙালিকে ঘেন্না করে, তাদের সঙ্গে ওপেন বর্ডার। বুঝতে পেরেছ? ওইদিকে অরুণাচল প্রদেশ, কোনো সমস্যা নেই, চীন জায়গা নিয়ে নিয়েছে পুরো, লাদাখে চীন ঝেড়ে দিয়েছে জায়গা, তাতেও কোনো এনআরসি সিএ এর গল্প নেই। মণিপুর, যেখানে বর্মা থেকে, মিয়ানমার বর্মা থেকে অনেক লোকে ঢুকেছে, কাউকে কাগজ খুঁজতে হচ্ছে না, কোনো এনআরসি সিএ কিচ্ছু নেই। ত্রিপুরা, সেখানে আছে, সেখানে এনআরসি সিএ এর গল্প আছে, কেন? বাঙালি আছে। আসাম, সেখানে বিজেপি বলছে এনআরসি সিএ এর কথা, কেন? বাঙালি আছে। এই পশ্চিমবঙ্গ, এইখানে বলছে এনআরসি সিএ এর কথা, কাগজ খুঁজিয়ে বেড়াচ্ছে, কেন? বাঙালি আছে। আমি বাংলার বাঙালির শত্রু বিজেপি এবং তাদের এই স্থানীয় যারা কর্মচারী রয়েছে, শান্তনু ঠাকুর এবং এই শুভেন্দু অধিকারী, এইসব এদেরকে বলে দিতে চাই, তুমি কিন্তু একটা কথা ভুলে যাচ্ছ ভাই, এই মাটিটা সুভাষের মাটি, এই মাটিটা ক্ষুদিরামের মাটি, এই মাটিটা মাতঙ্গিনীর মাটি, এই মাটিটা হরিচাঁদ গুরুচাঁদের মাটি, এই মাটিটা সূর্য সেনের মাটি। এখানে কিন্তু বাঙালি আছে, অন্যরকম বাঙালি আছে। বুঝতে পেরেছ তো? অত সহজ না। বাঙালির কপালে বয়কার কয়াকার বোকা লেখা নেই, এটা বুঝে নাও। আসামে, সেখানে বাঙালি যেহেতু ছিন্ন ভিন্ন, হিন্দু মুসলমান ঘটি বাঙাল, ৭১-এর আগে এসছে না পরে এসছে, এইভাবে সেখানে বাঙালিকে ছিন্ন ভিন্ন করা গেছে। তার ফলাফল কি হয়েছে? তার ফলাফল এইটা হয়েছে যে এই যে হিন্দু বাঙালিকে বাঁচিয়ে দেবে বিজেপি, বিজেপি শাসিত আসামে 12 লক্ষ হিন্দু বাঙালিকে নাগরিকত্বহীন করে দেওয়া হয়েছে। 12 লক্ষ। বিজেপি শাসিত আসামে, এই লিস্টটা বার করে দিত, আত্মহত্যার লিস্টটা বার করে দিত। বিজেপি শাসিত আসামে কয়েক হাজার বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পড়া হয়েছে, হিন্দু বাঙালি। বিজেপি শাসিত আসামে ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে কয়েক হাজার, কয়েক লক্ষ হিন্দু বাঙালি। অদ্ভুত হিন্দু প্রেম, অদ্ভুত হিন্দু প্রেম। তুমি আমাকে বেঙ্গারোইক করে দেবে, তুমি আমার ভোটার লিস্ট থেকে নাম কেটে দেবে, তুমি আমাকে ডিটেনশন ক্যাম্পের নামে জেলে পুরে দেবে, তারপরে বলবে হিন্দু হিন্দু ভাই ভাই।
অদ্ভুত। এবং শুধু এখানেই শেষ নয়, এই সিএ আইন নাগরিকত্ব দেওয়ার আইন তো নয়, যেটা আমি বুঝালাম, এটা বাংলাদেশ হিন্দু বাঙালির মধ্যে কারা বাংলাদেশি সেটা চিহ্নিতকরণ করার আইন। কি বুঝলে? হিন্দু বাঙালিদের মধ্যে কারা বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে এসছে তাদের আলাদা করে চিহ্নিত করে দেওয়ার আইন। তাও শুধু না, এটা হিন্দু বাঙালি উদ্বাস্তুর প্রাণ কেড়ে নেবার আইন। কেন? তার কারণ শত শত হিন্দু বাঙালি এই সিএ এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেছে। আপনি জানেন? হয়তো জানেন না। কেন জানেন না? কারণ আপনার রিমোট কন্ট্রোল দিয়ে যদি চ্যানেল খোলেন, সেই চ্যানেল তো বাঙালির মালিকানা না, আপনি রিমোট দিয়ে চ্যানেল খুলছেন। এবিপি আনন্দ খুললেন, এবিপি আনন্দের মালিক হচ্ছে অতিদেব সরকার, জেনে রাখুন এগুলো। তার কদিন আগের ডায়লগ, মোদী সরকার যদি না হয় তাহলে কি হবে? আচ্ছা, এটা ভাল লাগলো না হয়তো, টিভি নাইনে চলে গেলেন রিমোট বদলে। টিভি নাইনের মালিক তারা নরেন্দ্র মোদীর বিজেপিকে ইলেকটোরাল বন্ড, যেটা একখানা সুপ্রিম কোর্ট যেটাকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে, মানে টোটাল জালি, 1100 কোটি টাকা দিয়েছে। টিভি নাইনের মালিক বিজেপি পার্টিকে 1100 কোটি টাকা দিয়েছে। সে চোঙাটা কার কথা বলবে? আচ্ছা বদলে দিন, এটাও হাটাও, 24 ঘন্টা, মৌপিয়া ভালো বলে। 24 ঘন্টার মালিক সুভাষ চান্দ্রা, হরিয়ানা থেকে বিজেপির রাজ্যসভা এমপি। এগুলো জানতেন? এগুলো জানতেন না বলেই বুঝতে পারেননি যে কেন তারা আপনাকে অর্জুন নমশূদ্রর নাম বলেনি। কে অর্জুন নমশূদ্র? কে অর্জুন নমশূদ্র? অর্জুন নমশূদ্র হচ্ছে সেই হিন্দু বাঙালি, সেই উদ্বাস্তু পরিবারের হিন্দু বাঙালি এনআরসি আতঙ্কে প্রথম আত্মহত্যাটা যে করেছে। নামগুলো পড়ে যাওয়া জরুরি, কারণ আমরা এদের মনে না রাখলে কেউ মনে রাখবে না। কোনো বিহারি মনে রাখবে না, কোনো মারোয়ারি মনে রাখবে না, কোনো গুজরাটি মনে রাখবে না। এমনকি যে বাঙালিগুলো, খুব লজ্জার কথা, বিজেপি দল করে, তারা মনে রাখবে না তা নয়, তারা হয়তো জানে কিন্তু চেপে দেওয়ার চেষ্টা করবে নামগুলো। অর্জুন নমশূদ্র আত্মহত্যা করেছে এনআরসি আতঙ্কে। ধীরেন শীল, অঙ্গদ সূত্রধর, বিজেন সেন, সুনীল বৈদ্য, রতন রায়, কি মুসলমান নাম মনে হচ্ছে? আপনাকে তো বলা হয়েছিল হোক না এনআরসি সিএ, পুরো মোল্লাগুলোকে না পুরো একদম। এই দেখো আরেকটা মোল্লার নাম দেখো, গোপাল দাস। আরেকটা মোল্লার নাম শুনবে, অবলা রায়। আরো কয়টা মোল্লার নাম বলছি শোনো, দেবেন বর্মন, নির্মল পাল, মিঠুন রায়, বিনয় চন্দ্র, এরা সকলে আত্মহত্যা করেছে, এরা কেউ নেই এনআরসি আতঙ্কে। এই নাম আপনাকে টিভি চ্যানেলগুলো বলবে না। কেন বলুন তো? আপনি মনে করেন আপনি রিমোট কন্ট্রোল দিয়ে চ্যানেল বদলান, আসলে এই চ্যানেলগুলো বাংলা ও বাঙালির শত্রুদের মালিকানাধীন। এরা ওই পার থেকে রিমোট দিয়ে আপনার মাথার চিন্তা বদলায়। রিমোট কন্ট্রোলটা আসলে ওদের হাতে, আমরা সেখানে পুতুল নাচের পুতুল। তাই টিভি চ্যানেল দেখা বন্ধ করুন, টিভি চ্যানেল দেখা বন্ধ করুন। বিনয় চন্দ্র, বিমল চন্দ্র ঘোষ, নীরদ বরণ দাস, দীপক দেবনাথ, মিলন মন্ডল মুর্শিদাবাদের, অন্নদা রায় ময়নাগুড়ি, মন্টু সরকার বালুরঘাট দক্ষিণ দিনাজপুরে, সুকান্ত মজুমদার সেখানকার সাংসদ বলেছে এই নামটা। নিবাস সরকার, এর নামটা বিশেষ করে বলতে চাই, নদিয়ার রানাঘাট লোকসভা এলাকার। 2019 সালে যখন লোকসভা নির্বাচন হয়েছিল খুব সিএ উঠেছে, এরও তখন খুব জেগেছে। এ হনুমান সেজে অনেক দলে উৎসাহী যারা কর্মী হন তারা নানা রকম সাজে।
দেখবেন যেরকম তৃণমূলে কেউ মাথায় ঘাসফুল টাসফুল লাগিয়ে, মুখে রং লাগিয়ে, সিপিএম এর কেউ গায়ে একদম মুখে কাস্তে হাতুড়ি লাল ফাল লাগিয়ে, তেমনি হনুমান সেজে জগন্নাথ সরকার, যে কিনা বিজেপির এমপি রানাঘাটের, তার গাড়ির বনেটের ওপর গদা নিয়ে ঘুরে বেড়াতো। 2019 সাল খুব ভাইরাল হয়ে গেছিল ছবিটা। 2020 সালে এই নিবাস সরকার এনআরসি সিএ আতঙ্কে আত্মহত্যা করে, ওই একই। তখন তাকে যারা বলেছিল বাবা, তাদের ফোন কিন্তু আর পাওয়া যায়নি। ফলে এখন যে বাঙালি ছেলেরা চার্জে পড়ে খুব করছো, তোমার ওপরে যে উপমন্ডল, মন্ডল, তারপর আর কি কি আছে তাদের, সপ্তর্ষি মন্ডল, আরো যেগুলো রয়েছে, পাবে না কিন্তু ভাই তাদের। আসামে বাঙালি, হিন্দু বাঙালি বিজেপির মন্ডল সভাপতি ছিল ববিতা পাল। ও লোককে বোঝালো এনআরসি একদম, এবার মোল্লাগুলোকে গিয়ে দেখলো তার নাম বাদ, তার নামই বাদ। বুঝতে পারলে? একটা কথা শুধু বলতে চাই, এইটুকু দিয়ে বুঝে যাবে। নিশীথ প্রামাণিক, এই যে বিএসএফ আছে, স্বরাষ্ট্র মন্ত্রক অমিত শাহ, সেখানকার জুনিয়র মিনিস্টার হচ্ছে নিশীথ প্রামাণিক, কুচবিহারের এমপি, এই জাস্ট ভোটটা হলো। তার ফ্যামিলি 1971-এর পরে ওপার থেকে এসছে, সকলে জানে। আচ্ছা, নাগরিক না হলে কেউ কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হতে পারে? এটা সম্ভব? পৃথিবীতে কোনো দেশে সম্ভব? আমরা বলছি নিশীথ প্রামাণিক ভারতীয়, আমরা জানতে চাই নিশীথ প্রামাণিক কি বলে ও ভারতীয়? নিশীথ প্রামাণিক যদি বলে আমি ভারতীয় না, তাহলে ওর মন্ত্রিত্ব থাকার কথা না। আর নিশীথ প্রামাণিক যদি বলে ভারতীয়, আমি ভারতীয়, তাহলে আমি বলবো তাহলে এরপরে অন্য হিন্দু বাঙালি উদ্বাস্তুরা ভারতীয় না কেন? নিশীথ প্রামাণিকের জন্য একটা সংবিধান আর বাকিদের জন্য আরেকটা সংবিধান। ভারতে কি দুটো সংবিধান আছে? হ্যাঁ, এখানে কোথাও কি লেখা আছে যে বিজেপি দলের সমর্থক হলে আবেদন করিতে হইবে না? লেখা আছে এখানে কোথাও? থাকলে দেখান, আমি ওটা পড়তে পারছি না, আমার চোখে পাওয়ার আছে, -5 হতেই পারে, তাই না? এই যে মিথ্যাচার চলছে এবং হিন্দু বাঙালিকে, এগুলো দূরে দূরে ছিল। আমি কলকাতার লোক, বালুরঘাট অনেক দূরে, ময়নাগুড়ি প্রচুর দূরে, রানাঘাট প্রচুর দূরে, প্রচুর দূরে মনে হতো। কিন্তু এই দূরের ব্যাপারটা আমার এক চটকে ভেঙে গেল যখন আমার কলকাতার দক্ষিণ দিকে, যে দক্ষিণ কলকাতা, সেখানকার নেতাজি নগরে এই পেছনে যার ছবি দেখছেন, দেবাশিস সেনগুপ্ত এই কদিন আগে আত্মহত্যা করেছেন এনআরসি আতঙ্কে। সারা ভারতে কোন জাতিকে এটা ফেস করতে হচ্ছে না। আমি ধিক্কার জানাই যারা এখনো বিজেপির দালালি করছেন। এর প্রাণের দামটা কে দেবে? এই যে লিস্টের নামগুলো পড়ে গেলাম হিন্দু বাঙালিরা, তার দামটা কে দেবে? প্রাণের দামগুলো। একটা কথাই বলবো, এগুলো কিন্তু আত্মহত্যা না, এগুলো খুন। এগুলো কিন্তু আত্মহত্যা না, এগুলো খুন। কেন? কারণ ভারতের মাটিতে তথা বাংলার মাটিতে বিজেপি নামক দল না থাকলে আজকেরা সকলে বেঁচে থাকতো। তাহলে যে আছে বলে একজন মারা গেছে, আর যে না থাকলে সে বেঁচে থাকতো, সেই তো খুনি। আর আমি তাদের শুধু মৃত বলবো না, তারা শহীদ। তার কারণ এই বাঙালির রক্তে স্বাধীন এই ভারতে বাঙালিকে যেভাবে বাংলা বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি একদম পিষে পিষে শেষ করে দিতে চায়, তার বিরুদ্ধে বাংলা পক্ষ যে লড়াইটা করছে দল মত ধর্ম বর্ণের ঊর্ধ্বে, সেটা বাঙালিকে স্পষ্টভাবে বুঝানোর জন্য তাদের নাম তো আমরা ব্যবহার করছি। তারা তো এই যুদ্ধে সৈনিক আসলে, যদিও তারা আমাদের মধ্যে নেই, তাই তারা শহীদ, তাই তারা শহীদ। মাথায় রাখবেন। আমি শেষ করব এবার। বনগাঁ এখানকার ইকোনমি
ইধার কামাল উধার, উধার কামাল ইধার। এখানে বাঙালির প্রায় কিছুই নেই। বর্ডারের যে চাকরিগুলো বিএসএফ এর, সেখানেও বাঙালির কিছু নেই। এই ভোট এসছে রাইট লেফট করতে এসছে হিন্দি বলতে বলতে। আপনার মনে হয় না এটা তো কেন্দ্রীয় সরকারের চাকরি, এখানে তো সব জাতির থাকার কথা, সকলে হিন্দি বলে কেন? মনে হবার কথা। আমাদেরও মনে হতো। বাংলা পক্ষ লড়াই করে দেখিয়েছে যে পশ্চিমবঙ্গ কোটায় বিএসএফ এর 5,500 চাকরি গত 2 বছরে ইউপি বিহারের ক্রিমিনালরা ফোর্স সার্টিফিকেট দিয়ে নিয়েছে। এখন বিরাট তদন্ত চলছে সেটা নিয়ে। আমরা হাইকোর্ট অব্দিও গেছি আর রাস্তায় দাঁড়িয়ে এই ভুয়া ক্যান্ডিডেট গুলোকে আটকেছি, কিন্তু 5,500 ঢুকে গেছে। ভাবতে পারছেন এই কারা হেঁটে বেড়াচ্ছে হয়তো তাদের মধ্যে? ভেবে দেখুন। বাংলার অর্থনীতি মোগলদের বাংলার দিকে লোভের চোখ ছিল, আমরা মোগলদের চোখ খুবলে নিয়েছি। ব্রিটিশদের বাংলার ওপর লোভের চোখ দিয়েছিল, আমরা সে লোভের চোখ খুবলে নিয়েছি। বর্গীরা আক্রমণ করেছিল, মনে পড়ে? বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান পেয়েছে, খাজনা দেব কিসে? সে বর্গীদের হানাদারদেরও আমরা চোখ খুবলে নিয়েছি। আপনারা যারা পূর্ববঙ্গ থেকে এসেছেন তারাও জানেন ওখানেও কিন্তু বাঙালি পাকিস্তানিদের চোখ খুবলে নিয়েছিল। ফলে পৃথিবী জানে, ইতিহাস জানে, বাঙালির সঙ্গে যদি বাংলার মাটিতে লুট করতে আসো, ধ্বংস করতে আসো, আমাদের অস্তিত্বের উপর আক্রমণ করতে আসো, ফল কিন্তু ভালো হবে না। আমাদের যা কিছু পবিত্র, আমাদের যা কিছু শাশ্বত, সেই সব কিছু আমাদের চোখের মনির মতো রক্ষা করতে হবে। আমাদের বলির হাড়ি কাঠ, আমাদের তুলসী মঞ্চ, আমাদের পীরের মাজার, আমাদের চোখের মনির মতো রক্ষা করতে হবে। এবং একই সঙ্গে কদিন আগে ভারতের প্রধানমন্ত্রী কিভাবে বাঙালির বিরুদ্ধে একটা বিষ ছড়াচ্ছেন, খুব লজ্জা লাগলো। উনি তো আমারও প্রধানমন্ত্রী। ওপারে যারা শুনছেন, আচ্ছা দাদা এই সবুজ জামা পরে আছেন আপনি, আপনি কি মাছ খান? মাছ খান? খান আপনি মাছ? হ্যাঁ খায়, মাথা নাড়ছে। আপনি মাছ খান? আপনি মাছ খান? আপনি জানেন কদিন আগে প্রধানমন্ত্রী বলে যারা মাছ খায় তাদের মোগল মানসিকতা, তারা হিন্দুদের বিরোধী, তারা হিন্দু নয়। ভাবতে পারেন? আমাদের বিয়ে হয় তাতে মৎস্য মুখ হয়, আমরা মাছ অর্পণ করি আমাদের মাকে, ভয়ঙ্কর জিনিস। আমাদের কিন্তু নিজেদের রক্ষা করতে হবে, কেউ বাইরে থেকে এসে বাঁচাবে না। এই লড়াই আমরা এইভাবে লড়তে চাই না যে আমাদের পায়ের তলায় মাটি আছে কিনা সেই লড়াই আমাদের লড়তে হচ্ছে। এই জন্য তো সূর্য সেন থেকে ক্ষুদিরাম বসু প্রাণ দেননি, যে একদিন বাঙালিরা ভারতীয় কিনা সেটা গুজরাটিদের কাছে, মারোয়ারিদের কাছে, বিহারিদের কাছে প্রমাণ দিতে হবে। হ্যাঁ ওরে, আমাদের পূর্বপুরুষ না থাকলে তোদের ওখানে আজকে ভারতের পতাকা উড়তো? হ্যাঁ উড়তো? আমাদের পূর্বপুরুষরা না থাকলে তোদের ওখানে উড়তো স্বাধীন ভারতের পতাকা? এই যে সামনে দেখছি ইন্ডিয়া লেখা আছে, এই তেরঙ্গা পতাকা, এই যে অশোক চক্র, উড়তো তোদের ওখানে যদি বাঙালিদের রক্ত না দিত? স্বাধীনতার আগে ব্রিটিশদের বিরুদ্ধে লড়ার জন্য বুক পেতে দিতে হতো যখন, তখন বন্দুক ধরলে মাইনে পাওয়া যেত না। স্বাধীনতার পরে যখন বন্দুক ধরলে মাইনে পাওয়া যায় তখন হিন্দিতে পরীক্ষা নেওয়া হয়। আরে তখন যদি হিন্দিতে পরীক্ষা নিয়ে স্বাধীনতা সংগ্রামী বাঁচতে হতো, স্বাধীনতার পেতে হতো না। এই হচ্ছে বাস্তব। তাই বাংলার মাটিতে যত সম্পদ এরা লুট করতে চায়, এটা দেখেই বুঝতে পারছেন। যা যা সেন্টারের হাতে, আপনি জানেন বাংলাদেশকে পশ্চিমবঙ্গের 10,000 একর জমি দিয়ে দিয়েছে মোদী 2016 সালে। আর আপনাকে ম্যাপ দেখায় অখণ্ড ভারতের।
আপনাকে ম্যাপ দেখা অখণ্ড ভারতে আফগানিস্তান থেকে পুরো একদম বাংলাদেশ সব নিয়ে নেবে। আর এদিকে পশ্চিমবঙ্গের 10,000 একর জমি বাংলাদেশকে দিয়ে দিয়েছে। তিস্তার জল বাংলাদেশকে দিয়ে দেবে বলেছে মোদি। আপনি শুনেছেন? শোনেননি? আপনি তো 24 ঘন্টা দেখছেন, আপনি তো এবিপি আনন্দ দেখছেন। ওরা আপনাকে ওপারে যে ক্ষত সেটাকে খোঁচাবে। মনে পড়ে নোয়াখালী? বলবে তো, মনে করাবে তো, গরম করবে তো, গরম চার্জ হবে তো। রাগ আমার হয় না, কষ্ট আমার হয় না, কিন্তু আমার রাগকে ব্যবহার করে, কষ্টকে ব্যবহার করে, দুঃখকে ব্যবহার করে, বেদনাকে ব্যবহার করে যখন এখানে বাংলাদেশকে পশ্চিমবঙ্গের 10,000 একর জমি দিয়ে দেবে, বাংলাদেশকে পশ্চিমবঙ্গের তিস্তার জল দিয়ে দেবে, তখন বুঝতে হবে ভাই খেলা অন্য। ভোটের আগে নোয়াখালী, ভোট পেরোলে তিস্তা খালি। ভোটের আগে নোয়াখালী, ভোট পেরোলে তিস্তা খালি। তাই সকল বাঙালি ঐক্যবদ্ধ হন। আপনি কাকে ভোট দেবেন আপনার বিষয়। এখানে তৃণমূল দাঁড়িয়েছে, এখানে সিপিএম দাঁড়িয়েছে, জোট প্রার্থী, নির্দল কয়েকজন দাঁড়িয়েছে, যাকে ইচ্ছে ভোট দিন। কিন্তু বাংলা ও বাঙালির শত্রু বিজেপিকে একটি ভোটও নয়। তার কারণ বাঙালি ছাগল নয়, ছাগলও হাড়ি কাটে, হেঁটে হেঁটে যায় না, টেনে টেনে নিয়ে যেতে হয়। আমি কোন ছাগল জাতির অংশ নই, আপনারা কেউ ছাগল নন, তাই আমরা হেঁটে হেঁটে হাড়ি কাটে যাব না। স্পষ্ট কথা। বন্দে মাতরম, জয় বাংলা। এরপরে বক্তব্য রাখতে আসবেন বাংলা পক্ষর শীর্ষ পরিষদ সদস্য মনন মণ্ডল। বন্দে মাতরম, জয় বাংলা। এই যে আমরা আজকে এখানে বনগাঁয়ে প্রায় 10টির ওপর সভা করলাম। আমরা এখানে যেখানেই সভা করি, আশেপাশের বিজেপি যারা করে, বিজেপি সমর্থক, বিজেপি কর্মী, শান্তনু ঠাকুরের ভক্ত অনেকেই শোনেন। অনেক সময় কাছে এসে বলে, অনেক সময় দূর থেকে শোনে। বিষয়টা হলো যে আমরা যে কথাগুলো বলছি এই আইনের কাগজগুলো দেখিয়ে, তারা যখন শোনে তারা একরকম শুনেছে নিজের নেতার কাছে। আমরা যখন কাগজ দেখিয়ে এই কথাগুলো বলি যে দেখো ভাই ব্যাপারটা এরকম, আসলে এতে নাগরিকত্বের কোনো ব্যাপার নেই, কিছুটা অনেকে কনফিউজ হয়ে যায় কি ব্যাপার। দাদা বলল, এদিকে এরা বলছে আইনের কাগজ দেখিয়ে নেই। অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পেরে বুঝে যায় যে কিভাবে দাদা ঠকাচ্ছে, ভোটের জন্য আমাদের পিঠে ছুরি মারছে। কিন্তু তারপরে আবার যারা বিজেপি, তাদের তো এই চার্জ করার একটাই উপায়, কেন এসেছিলে, কাদের অত্যাচারে এসেছিলে, হিন্দু হিন্দু, আমরা সবাই হিন্দু, আগে হিন্দু, এই যে কথাগুলো বলে, ভাবুন আমরা কি বলছি ভুলে যান। এনআরসি সিএ আতঙ্কে বলুন তো, বুকে হাত রেখে বলুন, কোন চ্যানেলে, কোন খবরের কাগজে, কোন পোর্টালে কোথাও কিছু দেখেছেন যে এনআরসি সিএ আতঙ্কে কোন বিহারি রাত কাটছে, কোন বিহারি এনআরসি সিএ নিয়ে ভয় পাচ্ছে, কোন মারোয়ারি এনআরসি সিএ নিয়ে ভয় পাচ্ছে, কোন গুজরাটি এনআরসি সিএ নিয়ে ভয় পাচ্ছে, এমনকি কোন কাশ্মীরি এনআরসি সিএ নিয়ে ভয় পাচ্ছে? কেউ পাচ্ছে না। এনআরসি সিএ নিয়ে ভয় পাচ্ছে কে? একমাত্র বাঙালি। আজকে আমাদের এই মার্চ এপ্রিল এই সময় অনেকের ইয়ার এন্ডিং, সকলে বিভিন্ন কাজে ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যে সারা ভারতের মধ্যে একমাত্র বাঙালি জাতি
বিশেষত বাঙালি জাতির সেই অংশ যারা ওপার বাংলার ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে এপার বাংলায় এসেছিল, তারা আজকে ব্যস্ত কাগজ খুঁজতে। কবে তার মা বাবা এসেছিল বা দাদু ঠাকুমা এসেছিল, তাদের চিন্তায় পড়ে গেছে যে কি কাগজ দেখাবো। 2019-এ যখন সিএ পাস হয়, তখন বলা হলো এই তো যারা এসেছে হিন্দু হলে নাগরিকত্ব পেয়ে যাবে। 5 বছর পর যখন দেখা গেল সিএ এর মাধ্যমে নাগরিকত্বের আবেদন করতে বাংলাদেশ পাকিস্তানের কাগজ দেখাতে হবে, আজকে 40 দিন বাদেও সিএ এর একটিও আবেদন জমা পড়েনি নাগরিকত্বের জন্য। যে শান্তনু ঠাকুর বড় গলায় বলেছিল সবার আগে আমি আবেদন করব, যে অসীম সরকার বলেছিল আমি নিজে আবেদন করব, না শান্তনু ঠাকুর, না অসীম সরকার, না জগন্নাথ সরকার আজ পর্যন্ত কারোর বুকের পাতা হয়নি সিএ এর মাধ্যমে নাগরিকত্বের আবেদন করার। দুজন গেছিল সাইবার ক্যাফেতে আবেদন করার জন্য, মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করার পর যখন দেখেছে বাংলাদেশের কাগজ লাগবে, তখন বলেছে ছেড়ে দাও ভাই, যা করেছো ডিলিট করে দাও, আমার আবেদন করার দরকার নেই। এমনকি বিজেপির হয়ে পঞ্চায়েত ভোটে ভোট লড়েছে এমন একজন বাঙালি হিন্দু, সে বলছে আমি এখনো করতে পারিনি, আমার বাংলাদেশের কোনো কাগজ নেই। ঠাকুরবাড়ির আশেপাশের অনেকগুলো ইন্টারভিউ দেখবেন, ইউটিউব খুললেই পাবেন। এইসব বাঙালির গণশত্রু এবিপি, 24 ঘন্টা, রিপাবলিক, TV9 দেখাবে না, ইউটিউব চ্যানেল খুললে দেখবেন ওখানকার সাধারণ উদ্বাস্তু হিন্দু বাঙালি বলছে আমরা আবেদন করতে পারিনি কারণ আমাদের বাংলাদেশের কাগজ নেই। আমরা যে বলছি কেউ আবেদন করেনি, কার জোরে বলছি? মাইক বেঁধে চোং লাগিয়ে কার জোরে আমরা বলছি আবেদন করেনি? আমরা বাংলা পক্ষ কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকে আমরা আরটিআই করে জানতে চেয়েছিলাম কতজন সিএতে আবেদন করেছে বলো। ওখান থেকে রিপ্লাই দিয়ে জানানো হয়েছে আমাদের কাছে কোনো তথ্য নেই, মানে কেউ আবেদন করেনি। না পশ্চিমবঙ্গে কেউ আবেদন করেছে, না আসামে কেউ আবেদন করেছে। শান্তনু ঠাকুরের আমি বিভিন্ন জায়গায় ভিডিও শুনলাম, নিশ্চয়ই আপনাদের এখানেও বলেছে বা সভা করে বলবে। 1971-এ যারা 71-এর পরে যারা এসেছে তাদের সিএ এর মাধ্যমে নাগরিকত্বের আবেদন করতে হবে, না হলে নাকি ইন্দিরা মুজিবর চুক্তির জন্য তারা কেউ ভারতীয় নয়, ভোটার কার্ড আধার কার্ড থাকলেও ভারতীয় নয়, সিএ এর মাধ্যমে নাগরিকত্ব না নিলে নাকি এনআরসি যখন হবে তখন তাদের ভারত থেকে তাড়ানো হবে। আমি শান্তনু ঠাকুরকে চ্যালেঞ্জ করছি, এনআরসি হলেও এই সিএ এর মাধ্যমে নাগরিকত্ব কেউ পাবে না, পাবে না, পাবে না। আসামে এনআরসি হয়েছে, আসামে এনআরসি হওয়ার পর 19 লক্ষ বাঙালির নাম বাদ গেছে, তার মধ্যে 12 থেকে 13 লক্ষ হিন্দু বাঙালি। যদি সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার কোনো উপায় থাকতো, আজকে 40 দিন বাদে আসামের একজন উদ্বাস্তু হিন্দু বাঙালি নাগরিকত্বহীন থাকতো না। কিন্তু আসামে এনআরসি হওয়ার পরেও একজনও বাঙালি হিন্দু সিএ এর মাধ্যমে নাগরিকত্বের আবেদন করতে পারেনি, কারণ কাগজ কারোর কাছে নেই। এই পশ্চিমবঙ্গের কোন উদ্বাস্তু হিন্দুর কাছেও নেই, আসামের কোন উদ্বাস্তু হিন্দুর কাছেও কোনো এনআরসির কাগজ নেই। শান্তনু ঠাকুর যে কথাটা বলছে ভোটের রাজনীতি করার জন্য বলছে। আমরা 2019-এ বলেছিলাম সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যাবে না, আমরা আজকে 2024-এ রুল বেরোনোর পরেও বলছি নাগরিকত্ব পাওয়া যাবে না। শান্তনু ঠাকুর সেদিন আপনাদের ভুল বুঝিয়ে, আপনাদের মিথ্যে বলে আপনাদের ভোট নিয়ে সাংসদ হয়েছে, মন্ত্রী হয়েছে। 2024-এও আজকে আপনাদের ভুল বুঝিয়ে মিথ্যে বলে আবার ভোট নিয়ে আপনাদের পিঠে ছুরি মারতে চলেছে, সেই চক্রান্ত করেছে। এই আইনে পরিষ্কার লেখা আছে
সিএ এর মাধ্যমে নাগরিকত্বের আবেদন করতে আপনাকে বাংলাদেশ পাকিস্তানের একটা ডকুমেন্ট জমা দিতেই হবে। যদি বিশ্বাস না হয়, যদি কেউ এই কাগজটা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে না পারেন, আরো সহজ উপায় আছে, আমরা বলে দিচ্ছি। সিএ এর একটা টোল ফ্রি নম্বর আছে, এই নম্বরটা বলে দিয়ে যাচ্ছি, যারা শুনছেন মোবাইলে সেভ করে নিন। কালকে ফোন করবেন, করে জিজ্ঞেস করবেন আমার বাংলাদেশ পাকিস্তানের কোনো ডকুমেন্ট নেই, আমি কি সিএ এর মাধ্যমে আবেদন করতে পারবো? আমি কি সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবো? দুটো প্রশ্ন করবেন, উত্তর পেয়ে যাবেন। নম্বরটা 1800-222। হ্যালো, হ্যাঁ 4357 1800-222-4357 এই নম্বরে নিজে কালকে ফোন করুন। ফোন করে বলুন আমার কাছে বাংলাদেশের কোনো ডকুমেন্ট নেই, আমি কি সিএ এর মাধ্যমে আবেদন করতে পারবো? এবার ধরুন আমরা যে বলতে আসছি, আমার বাড়ি চন্দননগর, গর্গদার বাড়ি কলকাতা, কৌশিকের বাড়ি দক্ষিণ 24, আমরা সকলে ঘটি। আমরা তাহলে এখানে কেন এই কথাগুলো বলছি? আপনাদের মনে হতেই পারে ভাই এ তো আমাদের নাগরিকত্বের ব্যাপার, তোরা এত মাথা ঝুলকে মরছিস কেন, তোদেরকে বলেছে এত সভা করতে? দেখুন ভাই, আমরা যেমন আপনাদের জন্য লড়ছি, আমরা আমাদের জন্যও লড়ছি। আপনাদের ভোটার কার্ড আছে, আমাদের ভোটার কার্ড আছে। আপনাদের আধার কার্ড আছে, আমাদের আধার কার্ড আছে। আপনাদের রেশন কার্ড আছে, আমাদের রেশন কার্ড আছে। এই একই জিনিস থাকার পরেও আপনারা যদি ভারতের নাগরিক না হন, তাহলে আমরা ঘটিরা ভারতের নাগরিক কিভাবে? তাহলে আমরা ঘটিরা ভারতের নাগরিক কি করে হলাম? তাই না? তার মানে আজকে উদ্বাস্তু হিন্দু বাঙালিদের বোঝানো হচ্ছে তোমরা নাগরিক নয়। এই সেম কাগজ, একই কাগজ থাকার পরেও আপনাদের বলা হচ্ছে আপনারা নাগরিক নয়। কাল তো বলা হবে আমরাও নাগরিক নয়, বাঙালি বলা নাগরিক নয়। এই যে বিজেপি নেতা একটা আছে কৈলাস বিজয়বর্গী, আগে বাংলায় পড়ে থাকতো, ওর বাড়িতে মিস্ত্রিরা কাজ করছিল, চিড়ে খাচ্ছিল, চিড়ে খান তো, চিড়ে খাচ্ছিল, বাংলায় কথা বলছিল। কৈলাস বিজয়বর্গী বলল আমি বাংলাদেশি ধরেছি বাড়ি থেকে, চিড়ে খাচ্ছিল, বাংলায় কথা বলছিল। তার মানে ওদের কাছে যারা চিড়ে খায়, যারা বাংলায় কথা বলে, তারা সকলে বাংলাদেশি। মানে আপনিও বাংলাদেশি, আমরাও বাংলাদেশি। আজ আপনাদের হাড়ি কাটে তুলেছে, কাল আমাদের তুলবে। তাই আমরা আজ আপনাদের লড়াই লড়ছি। আপনাদের নাগরিকত্ব করার মাঝখানে আমরা পাঁচিল হয়ে দাঁড়াচ্ছি, যাতে আপনারাও সুরক্ষিত থাকেন এবং ভবিষ্যতে আমরাও সুরক্ষিত থাকি। যাতে এই বিজেপি কোন ভারতে বাঙালির নাগরিকত্ব নিয়ে ছেলে খেলা করতে না পারে। কি বলছে এই আইনে? দেখুন, এক এমন আইন, যে আইনের কারণে বলা হচ্ছে মুসলমান তাড়ানো হবে, মুসলমান তাড়ানো হবে করে উদ্বাস্তু হিন্দু বাঙালিদের রক্তচরণ করা হচ্ছে। আচ্ছা বলুন তো, আজ পর্যন্ত সিএ এনআরসির কারণে কোন মুসলমান আত্মহত্যা করেছে? কোন মুসলমান আত্মহত্যা করেছে? কিন্তু এই যে গর্গত নামগুলো পড়ে শোনালো, যাদের নামগুলো পড়ে শোনালো, অর্জুন নমশূদ্র, ধীরেন শীল, বিজেন সেন, সুনীল বৈদ্য, শিপ্রা শিকদার, উমারানী মুখোপাধ্যায়, নীরদ বরণ দাস, বিমল চন্দ্র ঘোষ, এরা কোন মুসলমান বলুন তো? এরা কেন আত্মহত্যা করলো? বলেছিল মুসলমান তাড়াবে, মোল্লা তাড়াবে, আত্মহত্যা করছে হিন্দু বাঙালিরা। কোন বিহারি তো আত্মহত্যা করেনি এনআরসি আতঙ্কে, কোন মারোয়ারি তো আত্মহত্যা করেনি এনআরসি আতঙ্কে। বেছে বেছে বাঙালি হিন্দুরা কেন আত্মহত্যা করছে এনআরসি আতঙ্কে, সিএ আতঙ্কে? আসামে 300-র বেশি বাঙালি খুন হয়েছে এনআরসির কারণে। এই বাংলায় 30-এর ওপর বাঙালি আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এনআরসির কারণে, যার শেষ নাম আমাদের এই ভাই দেবাশিস সেনগুপ্ত কিছুদিন
আগে কলকাতায় NRC-CA আতঙ্কে আত্মহত্যা করেছে। তার বাবার শোকে পাথর হয়ে যাওয়ার কথা ছিল। তার বাবা বলছে, আমাদের বাংলা পক্ষর গর্বদা গেছিল, কৌশিক গেছিল, তার বাবা বলছে তার বাবার ভয়ে মুখ শুকিয়ে গেছে। ছেলে আত্মহত্যা করেছে, তার শোকে পাথর হয়ে যাওয়ার কথা, তার মুখ শুকিয়ে গেছে। যে এতগুলো মিডিয়া এলো, আমার ছবি তুলে নিয়ে গেল, আমাকে তো সকলে চিনে ফেললো, আমি বাংলাদেশ থেকে এসেছি, আমাকে যদি কালকে ভারত থেকে তাড়িয়ে দেয় কোথায় যাব? বিছানার এক কোণে ভয়ে গুটিয়ে পড়ে আছে সেই ভদ্রলোক। এই ছবি দেখে কোন বিজেপি নেতার যারা বাঙালি নয় তাদের বুকে লাগে না, আমাদের বুকে লাগে। আমরা বাঙালি, এই যে নামগুলো পড়ে শোনালাম, এরা আমাদের জাতির ভাই। এদের রক্ত ঝরেছে এই NRC-CA এর কারণে, এদের প্রাণ কেড়ে নিয়েছে। আমরা চাই না এই তালিকায় আর একজন হিন্দু বাঙালির নামও যুক্ত হোক, তাই আমরা এতগুলো সভা করছি। আমরা সারা বাংলা জুড়ে 30-এর ওপর সভা করলাম, আগামী দিনে আরো করব। আমরা এই জন্যই করছি যাতে আর একজন বাঙালি ভাইয়ের নাম এই মৃত্যু মিছিলে যুক্ত না হয়। সেই জন্য আমরা সাবধান করতে এসেছি আপনাদের। তার সঙ্গে আর একটা মারাত্মক ঘটনা ঘটেছে। আজ পর্যন্ত বাংলাদেশে নিপীড়িত কোন হিন্দু বাঙালির এই পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়ার, নাগরিকত্ব পাওয়ার পথে কোনো বাধা ছিল না। বিজেপি এই CA আইনের মাধ্যমে বাংলাদেশ থেকে আসা ধর্মীয় কারণে নিপীড়িত হিন্দু বাঙালির একদম ডেট দিয়ে দিয়েছে যে 14 সালের পর, 2014 সালের পর কেউ ভারতে ঢুকলে তাকে আর কোনোদিন নাগরিকত্ব দেওয়া হবে না। বলছে 31শে ডিসেম্বর 2014 পর্যন্ত যারা ঢুকেছে তাদের নাগরিকত্বের জন্য তারা আবেদন করতে পারবে। তার মানে যেটা লেখা নেই, 31শে ডিসেম্বর 2014 পরে যারা ঢুকেছে, সেটা 2024 হোক, এমনকি 2024-এর পরেও যারা ঢুকবে, 34, 54, 44 যতদিন ঢুকবে তাদের আর নাগরিকত্ব দেওয়া হবে না। এদিকে বাংলাদেশে হিন্দু নির্যাতনের নামে এখানে বাজার গরম করা বিজেপি বাংলাদেশে নিপীড়িত হিন্দুর নাগরিকত্ব ব্লক করছে পশ্চিমবঙ্গে। আমরা পরিষ্কার ঘোষণা করছি, বাংলাদেশে যতদিন বাংলাদেশ ওপার বাংলা যার একটি রাষ্ট্রধর্ম আছে, পৃথিবীতে জানবেন কোন সভ্য দেশে রাষ্ট্রধর্ম থাকে না। যে দেশে রাষ্ট্রধর্ম আছে সেটি একটি অসভ্য দেশ। এই অসভ্য দেশ থেকে যারা পশ্চিমবঙ্গে আসবে, সেই সব হিন্দু বাঙালির আমরা পশ্চিমবঙ্গে, ভারতে নিঃশর্ত নাগরিকত্ব চাই। যারা বাধা দেবে তাদের লাথি মেরে আমরা বাংলার বাইরে করব। পরিষ্কার করে ঘোষণা দিয়ে যাচ্ছি। অসীম সরকার বলেছে 2014-এর পর নাকি 5 লক্ষ আরো মতুয়া ভারতে এসেছে, কিন্তু এই আইনে তারা কেউ নাগরিকত্ব পাবে না। আমরা বলছি এই আইনের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলুন। এখানে যতজন উদ্বাস্তু হিন্দু বাঙালি আসবে তাদের প্রত্যেককে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। বাংলাদেশে যখন দুর্গা মূর্তি ভাঙা হয়, এখানে রক্তাক্ত শারদ বলে হ্যাশট্যাগ চালায়, ফেসবুকে প্রচার চালায়। অথচ জানেন, এই বিজেপির কেন্দ্রীয় সরকার বাংলাদেশের রংপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র খুলে দিচ্ছে, তার জন্য কোটি কোটি টাকা দিয়েছে। আপনারা জানেন, এই বিজেপির কেন্দ্রীয় সরকার যে পশ্চিমবঙ্গে 47-এর পর থেকে দিল্লির একটিও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বানায়নি, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দি উর্দুর প্রচারের জন্য কোটি কোটি টাকা পাঠাচ্ছে। বাংলার উত্তরের জেলাগুলো তিস্তার জলের উপর নির্ভরশীল, বাংলাদেশে গিয়ে বলে এসেছে আমরা তিস্তার জল বাংলাদেশকে দেব। এই বিজেপির সাংসদ রূপা গাঙ্গুলি, শান্তনু ঠাকুরেলা জিজ্ঞেস করবেন, আপনার দলের সাংসদ রূপা গাঙ্গুলি বাংলাদেশের যারা সরকার চালায় সেই আওয়ামী লীগের সভায় দাঁড়িয়ে বলে এসেছে বাংলাদেশে হিন্দু বাঙালিরা সুরক্ষিত আছে। তথাগত রায় যে রাজ্যপাল ছিল বিজেপি নেতা, এখানে হিন্দু করে বাজার গরম করা বিজেপি নেতা তথাগত রায় বাংলাদেশে গিয়ে বলে এসেছে শেখ হাসিনার সরকার হিন্দু বাঙালিদের বন্ধু। ওখানে দুর্গা মূর্তি ভাঙার পর এখানকার দিল্লির সরকার
ঘোষণা করে বলেছিল সব ছোট ঘটনা। এর জন্য ভারত বাংলাদেশের ব্যবসার সম্পর্কের কোনো ক্ষতি হবে না। ব্যবসার সম্পর্কের ক্ষতি হবে না মানে কি বলুন তো? এই যে বর্ডারে ট্রাকগুলো পাস করে, লরিগুলো পাস করে, এর একটাও কোনো বাঙালির নয়। রাজস্থান গুজরাটের ব্যবসা যাতে নষ্ট না হয়, ফটকা ফায়দা যাতে নষ্ট না হয়, তাই ব্যবসাটা ঠিক থাকবে। করোনার সময় যখন আমরা এখানে ভ্যাকসিন পাচ্ছিলাম না, বাংলাদেশকে ভ্যাকসিন দিয়েছে, 120খানা অ্যাম্বুলেন্স কিনে দিয়েছে। এগুলো জানুন, এগুলো শান্তনু ঠাকুর বলবে না, আমরা বলবো, কারণ আপনারা আমাদের জাতির ভাই, আমাদের রক্ত। আজকে কোন জগন্নাথ সরকার, অসীম সরকার, নিশীথ প্রামাণিক, শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর, যারা আপনার কাছে ভোটের জন্য আসবে, কাল আপনার নাগরিকত্ব চলে গেলে, কাল আপনার আধার কার্ড বাতিল হলে, কাল আপনার ভোটার কার্ড বাতিল হলে, কেউ আপনার পাশে থাকবে না, কেউ না, কেউ না, কেউ না। কিন্তু আমরা বাংলা পক্ষ, আমরা ভারতে বাঙালির জাতীয় সংগঠন, কাল যদি কোনো একজন বাঙালিরও, সে বিজেপি করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক, তৃণমূল করুক, একজন বাঙালিরও যদি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন দেখা যায়, কারোর একজনেরও যদি নাগরিকত্ব বাতিল করে, বাংলা পক্ষ তার পাশে থাকবে। বাংলা পক্ষ সেই প্রত্যেক বাঙালির পাশে থাকবে যারা বিজেপির, হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির চক্রান্তের শিকার। তাই জন্য বলছি, এই সিএ এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলুন। শান্তনু ঠাকুর 19-এ বোকা বানিয়েছে, এবারে আর বোকা বানাতে দেবেন না। যাকে খুশি ভোট দিন, কাকে ভোট দেবেন আমরা বলতে আসিনি, কিন্তু বিজেপিকে একটিও ভোট না। বিজেপি জিতলে কিন্তু, যেমন ভোটের 2 মাস আগে আধার কার্ড 20,000-এর ওপর বাতিল করেছিল, এবার জিতলে কিন্তু সকল উদ্বাস্তু বাঙালি ডিটেক্ট করে করে একেবারে আধার কার্ড বাতিল করবে। আপনার পায়ের তলায় যে জমি আছে, সেই জমি, বাড়ি, ব্যাংক অ্যাকাউন্ট কেড়ে নেবে। সাবধান হন, সতর্ক হন। বন্দে মাতরম, জয় বাংলা। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলা পক্ষের শীর্ষ পরিষদ সদস্য এবং সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি। আমি চা দিচ্ছি। হ্যাঁ, তুমি এখানে কাপটা রেখে দেবো কি? আচ্ছা, দুজন দুটো কাপ রেখে দেবো, বিস্কুট এখানে রেখে দেবো। চা দিচ্ছে তো? চাই তো চালু না তো? আচ্ছা, দিচ্ছি। একটু চা আনতে গিয়ে। হ্যালো, জয় বাংলা। জয় বাংলা। বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন। গত 1.5 ঘন্টা ধরে বনগা বাটারে মোড়ে আমরা সভা করছি, চ্যালেঞ্জ করে সভা করছি যে সিএ আইনের সত্য প্রকাশ করছি। এক্ষুনি একটা ঘটনা ঘটলো, সেই ঘটনা দিয়েই আমি আমার বক্তব্য শুরু করব। এখানে যখন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক বক্তব্য রাখছেন, একজন বিজেপি কর্মী, বিজেপি সমর্থক, হিন্দু বীর এখানে এসেছিল। বাংলা পক্ষের এই বিষয়ে বক্তব্য কি, ওই বিষয়ে বক্তব্য কি, এখানে বাংলা পক্ষ কি বলেছে, এসব জানতে আমি তাকে জিজ্ঞাসা করলাম, সিএ নিয়ে কিছু বলার আছে, কোনো প্রশ্ন আছে? তিনি বললেন সিএ খুব দরকার, সিএ করতেই হবে। আমি বললাম আপনি আবেদন করেছেন? বলে না না না, আমার দরকার নেই, আমি কেন আবেদন করব? তারপরে সে পালিয়ে গেল। এই প্রশ্নটাই সবাইকে করবেন, যে সিএ নিয়ে বোঝাতে আসবে, যে চায়ের দোকানে বোঝাবে, যে অটো লাইনে বোঝাবে, যে দোকানে বসে বোঝাবে। ভাই, সিএ এর গল্প দিচ্ছিস, তুইও তো হিন্দু, তোর বাবা তো বাংলাদেশ থেকে এসেছিল, বা তুইও এসেছিস, আগে তুই আবেদন কর, কাগজ নিয়ে আয়, তারপর থেকে আমি ভাববো আবেদন করবো কিনা। দেখবেন প্যান্টে পেচ্ছা হয়ে গেছে এই বনগা বাজারে। একজন মতুয়াও নেই, একজন নমশূদ্র বাঙালিও নেই, একজন উদ্বাস্তু হিন্দু বাঙালিও নেই, যারা বিজেপি করে, যারা এই আইনে আবেদন করেছে। 11ই মার্চ 2024 তারিখে ঠাকুর বাড়িতে মিষ্টি মুখ দেখলেন, লঙ্কা নিয়ে নাচানাচি দেখলেন। অসীম সরকার 1000 লোককে ভাত খাওয়ালো।
ভাত খাইয়ে বলল আমরা সকলে এবার নাগরিক হয়ে যাব, এতদিন নাগরিক ছিলাম না। আমরা একটা প্রশ্ন করতে চাই, সেদিন শান্তনু ঠাকুরের সঙ্গে যারা নেচেছিল, যারা মিষ্টি মুখ করেছিল, যারা অসীম সরকারের বাড়িতে ভাত খেয়েছিল, একজনও কি আবেদন করেছে? যদি এই বাজারে কেউ থেকে দেখো বিজেপি করো এবং নাগরিকত্ব আইনে আবেদন করেছো, সামনে এসে বলো বাংলা পক্ষ ভুল বোঝাচ্ছে। কেউ আবেদন করেনি। কেন করেনি? কারণ আবেদন করতে গেলে বাংলাদেশ বা পাকিস্তানের কাগজ দরকার। এই কাগজ 99% বেশি উদ্বাস্তু বাঙালির কাছে নেই। শান্তনু ঠাকুর ঠিক বলেছে কোন কাগজ লাগবে না, না বাংলা পক্ষ বলছে কাগজ লাগবে। কোনটা ঠিক? কার কথা ঠিক? আমরা চ্যালেঞ্জ করে বলছি, কারোর মুখের কথা নয়, আইন ঠিক। বাংলা পক্ষ আইন পড়ে শোনাচ্ছে। কোনদিন কেউ দেখেছেন, কোনদিন শান্তনু ঠাকুরকে দেখেছেন যে আইন পড়ে শোনাচ্ছে? কেউ দেখেছেন টিভি চ্যানেলে মিথ্যের পর মিথ্যে বলছে, না আইনের নথি পড়ে শোনাচ্ছে? কেউ দেখেননি। আমরা গাইঘাটা বাজারে সভা করেছিলাম, আমরা ঠাকুরনগর সভা করেছি, আমরা টিভি চ্যানেলে শান্তনু ঠাকুরকে চ্যালেঞ্জ করেছিলাম, আপনার সাহস থাকলে আইনটা পড়ে শোনান, বাকিটা হিন্দু বাঙালি বুঝে নেবে কে ঠিক বলছে আর কে মিথ্যে বলছে। আপনারা অনেকেই উপার বাংলা থেকে ধর্মীয় নির্যাতনের বলি হয়ে পার বাংলায় চলে এসেছেন। কারোর পরিবারের মা বোন বউ ধর্ষিতা হয়েছেন, কেউ দাঙ্গার বলি হয়ে রাতের অন্ধকারে চলে এসেছেন, নদী সাঁতরে চলে এসেছেন। তারা কি সঙ্গে করে বাংলাদেশ পাকিস্তানের কাগজ এনেছেন? কেউ তো বাংলাদেশ পাকিস্তানের কাগজ আনেনি। যে তাহলে যে হিন্দু এইবার বাংলায় আছে তাকে কংগ্রেস বেনাগরিক বলেনি, সিপিএম বেনাগরিক বলেনি, তৃণমূল বেনাগরিক বলেনি, বাংলা পক্ষ বেনাগরিক বলেনি। বিজেপি হিন্দু বাঙালি ভালো করবে বলে নাগরিকত্ব আইন পাশ করে বলছে আপনি ভারতের কেউ না, আপনি অবৈধ বাংলাদেশি, আপনি পাকিস্তানের নাগরিক। এই যে আইনের কপি, কোন বিজেপি নেতা আইনের কপি দেখাবে না। বাংলা পক্ষ চ্যালেঞ্জ করে দেখাচ্ছে, যেখানে সেলফ এফিডেভিট দিয়ে লিখতে হবে আমি ভারতের নাগরিক না, আই এম এ বাংলাদেশি, আফগান বাংলাদেশি ও পাকিস্তানি ন্যাশনাল। আপনি ভারত জিতলে গর্ব করেন, ভারতের তিরঙ্গা পতাকা নামান, সব জায়গায় লেখেন আই এম অ্যান ইন্ডিয়ান সিটিজেন। আপনাকে বলতে হবে আমি ভারতের নাগরিক না, আই এম এ বাংলাদেশি আর পাকিস্তানি ন্যাশনাল। আমি বলছি না, সেলফ এফিডেভিটের বয়ানে লেখা আছে, যেটা আপনাকে আপলোড করতে হবে। ভাবুন কত মিথ্যাচার করছে এই শান্তনু ঠাকুর, অসীম সরকার, সুব্রত ঠাকুররা। ভাবুন একবার, এই যে একজনের কথা বললাম যে এসে বলছিল সিএ খুব দরকার, তাকে যখনই প্রশ্ন করলাম সে ল্যাজ গুটিয়ে চলে গেল, বলে আমার তো কোনো দরকার নেই সিএ অ্যাপ্লাই করার, আর তোর দরকার না থাকলে আমার কেন দরকার থাকবে, আমরা সকলে তো ভারতের নাগরিক। নিবাস সরকারের গল্প বলি, রানাঘাটের নিবাস সরকার, যেই নিবাস সরকার 2019-এ রানাঘাটের লোকসভা কেন্দ্রের প্রার্থী, বিজেপির প্রার্থী জগন্নাথ সরকারের গাড়ির বনেটে হনুমান সেজে গদা নিয়ে ভোট প্রচার করেছিল। সে সব জায়গায় বলেছিল এনআরসি চাই, সিএ চাই। 2020 এলো, দুর্গা পুজো ষষ্ঠীর দিন, তার জীবনের প্রদীপ নিভে গেল। সেই নিবাস সরকার যে এনআরসির পক্ষে ছিল, যে সিএ এর পক্ষে ছিল, যে নিজে হনুমান সেজে গলা নিয়ে ভোট প্রচার করেছিল বিজেপির জন্য, কাগজ নেই বলে আতঙ্কে সেই নিবাস সরকার আত্মহত্যা করল। জগন্নাথ সরকার বাঁচাতে পারেনি, শান্তনু ঠাকুর বাঁচাতে পারেনি। আপনার জীবন ধরে গেলে আপনার পরিবারের ক্ষতি, কোন শান্তনু ঠাকুরের ক্ষতি হবে না। আপনি ভারতের নাগরিক আছেন, আপনি বৈধ না হলে আপনার ভোটে শান্তনু ঠাকুর মন্ত্রী হলো কি করে? শান্তনু ঠাকুরকে প্রশ্ন করুন তো। আপনি ভাবলেন আপনি ওপার বাংলা থেকে এসেছেন, এপার বাংলায় আছেন, আপনি নাগরিক না, একটা স্পেশাল কিছু দেওয়া হবে। কি সেই স্পেশাল জিনিস? নাকি নাগরিকত্ব দেওয়া হবে? নাগরিকত্ব কে পেয়েছে? কে আবেদন করতে পেরেছে? একজন নাগরিকত্ব আবেদন করেনি। এই সময় রিপোর্ট বলছে, আরটিআই রিপ্লাই বলছে
সমর্থক তারাও আবেদন করেনি। আমি তৃণমূল, কংগ্রেস, সিপিএম এর কথা ছেড়ে দিলাম। তাহলে কি বিজেপি কর্মীরা শান্তনু ঠাকুরকে বিশ্বাস করে না? বিজেপি কর্মীরা বুঝে গেছে শান্তনু ঠাকুর ভুল বোঝাচ্ছে। আসল কথা হলো বাংলাদেশ পাকিস্তানে কাগজ না থাকলে কেউ আবেদন করতে পারবেন না। শান্তনু ঠাকুর আপনাদের ভুল বুঝিয়েছে। আমি ভুল বলছি? এক্ষুনি অ্যাপ্লাই কে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে? এই বাজারে বিজেপির কে আছে? স্মার্টফোন নিয়ে এসো, এক্ষুনি আমার সামনে আবেদন করে দেখাও। সিএ অনলাইন অ্যাপ্লাই করে দেখাও। কোন কোন কাগজ লাগছে, বিজেপির কোন সভাপতি, কোন সদস্য, কোন কর্মী এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে? আমি তাদের সকলকে এখানে ডাকছি। এখানে কেউ আছে যে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে? আমার সামনে দাঁড়িয়ে অন ক্যামেরা, ভিডিও ক্যামেরা করে আপনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করবেন। আমাদের সামনে দাঁড়িয়ে দেখবো আপনি কত মায়ের দুধ খেয়ে বড় হয়েছেন, দেখবো আপনি কত বাপের বেটা। বনগাঁয় বিজেপি করা একজন কি বাপের বেটাও নেই? কারো কি একটা বাবা নয়? কারো কি একাধিক বাবা? কেউ কি মায়ের দুধ খায়নি? যে বাংলা পক্ষ চ্যালেঞ্জ এখানে অ্যাকসেপ্ট করবে যে বাংলা পক্ষ ভুল বোঝাচ্ছে? চলে এসো, কারা ভুল বুঝিয়েছিল? লজ্জা করে না? মতুয়া মহাসংঘের কাগজ দিলে দেখা হয়ে যাবে? কোথায় লেখা আছে? পুরোহিত সার্টিফিকেট দিলে হয়ে যাবে? কোথায় লেখা আছে? প্রমাণ করে দেখাও। এই হচ্ছে কাগজ, কোথায় লেখা আছে? একের পর এক মিথ্যে। যে গুরুচাঁদ ঠাকুর পূর্ণদম্ভ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর মতুয়া সম্প্রদায়ের ভগবান, যারা বলেছিলেন শিক্ষার প্রসারে, নারী শক্তির প্রসারে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, আমরা গর্বিত। আমাদের জাতিতে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর জন্মেছেন। যে পিয়ার ঠাকুর নিঃশর্ত নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন, যে পিয়ার ঠাকুর মতুয়াদের ভালোর জন্য কাজ করেছেন, সেই বংশে একজন জন্মে নিজে ভোট জিততে লাখ লাখ মতুয়ার, কোটি কোটি মতুয়ার জীবন নিয়ে ছেলেখেলা করছে। নবসূত্র বাঙালির জীবন নিয়ে ছেলেখেলা করছে। সকল উদ্বাস্তু বাঙালির জীবন নিয়ে ছেলেখেলা করছে বিজেপি। নাগরিকত্ব নিয়ে ছেলেখেলা করছে। আমরা তো চ্যালেঞ্জ করে বলছি, কেউ কি নেই? আমি তো শুনেছি বনগাঁয় আমার অনেক পরিচিত আছে, অনেকেই বলছে চায়ের দোকানে সিএর পক্ষে বোঝাচ্ছে। কই বাবা, ও চাঁদু, অনেক তো বুঝিয়েছিলে, একটু বাংলা পক্ষ সবাই এসো না, কাগজটা নিয়ে এসো, প্যান্ট হলুদ হয়ে যাবে ভয়তে। আমরা গায়ে হাত দেবো না, প্রমাণ করে দেবো তোমরা মিথ্যে বোঝাচ্ছ, আর তাতেই তোমার প্যান্টে পেচ্ছাপ হয়ে যাবে। এই সিএ কোন হিন্দু বাঙালিকে নাগরিকত্ব দেওয়ার আইন নয়। এই সিএ হলো হিন্দু উদ্বাস্তু বাঙালির মারণ ফাঁদ। বাঙালিকে অবৈধ বাংলাদেশি বানানোর আইন, উদ্বাস্তু বাঙালিকে আবার উদ্বাস্তু বাঙালির আইন, বানানোর আইন। কেউ বলতে পারবেন ভুল বলছি? তথ্য দিয়ে এবং আইন দেখিয়ে দেখিয়ে ঠিক প্রমাণ করে দেব। ভাবো, তোমার ওপার বাংলায় মুসলমানের ওপর রাগ আছে, ধর্মীয় নির্যাতনের বলি হয়ে এবার বাংলায় এসেছো, বুকের মধ্যে ক্ষত আছে, বিজেপি সেই ক্ষতে দেশলাই চালাচ্ছে, আর তুমি ভাবছো এই তো মোল্লাকে টাইট দেবে। এই ভাবতে ভাবতে সেই বুকের মধ্যে জ্বলা আগুনে হিন্দু বাঙালি পুড়ে গেছে, বিজেপি পুড়িয়ে দিয়েছে, তুমি ধরতে পারোনি। তোমার মুসলমান বিদ্বেষকে কাজে লাগিয়ে তোমাকে কালিদাস বানিয়ে দিয়েছে। নিজের ডাল নিজে কাটছো, অন্যের যাত্রা ভঙ্গ করতে গিয়ে নিজের নাক কাটছো, আর নিজের রক্তাক্ত হয়ে গেছো, ধরতেই পারোনি। আমরা বোঝাচ্ছি, আইনের কাগজ দেখিয়ে বোঝাচ্ছি, সত্য বোঝাচ্ছি। বাংলাদেশ বা পাকিস্তানের কাগজ না থাকলে একজন আবেদন করতে পারবেন না। এফিডেভিট দিয়ে নিজেকে অবৈধ বাংলাদেশি বলে, পাকিস্তান বা বাংলাদেশের নাগরিক বলে সেই কাগজ আপলোড করতে হবে, তাই কেউ ভয়ে আবেদন করেনি। কোন নাগরিকত্বের গ্যারান্টি নেই, পুরো ধাপ্পাবাজি। আসামে বিজেপি ক্ষমতায় আছে, সেখানেও হিন্দু বাঙালি ভেবেছিল। এখানে যেমন শান্তনু ঠাকুর, সেখানে ছিল কে? রাজদীপ রায়। শিলচরের এমপি হচ্ছে রাজদীপ রায় ছিল। রাজদীপ রায় এখানে যেমন শান্তনু ঠাকুর, ওখানে যেমন রাজদীপ রায়। সে যে হিন্দু বাঙালির কোনো ক্ষতি হবে না, হিন্দু বাঙালিকে বিজেপি আটকে দেবে,
বাঙালি। বিজেপি হিন্দু বাঙালিকে আসামে বেনাগরিক করেছে, কংগ্রেস করেনি, তৃণমূল করেনি, সিপিএম করেনি, বাংলা পক্ষ করেনি। আসামে হিন্দু বাঙালিকে বেনাগরিক করেছে, ডিটেনশন ক্যাম্পে জেলে পুড়েছে, ফরেনার্স ট্রাইব্যুনালে বিচার করছে বিজেপি। আসামে এনআরসির কারণে প্রথম আত্মহত্যা করেছে অর্জুন নমশূদ্র। সে নমশূদ্র ছিল একজন, আপনাকে বিজেপি বলবে না, আমরা বলছি। এখানে সকল আত্মহত্যা করা হিন্দু বাঙালির নাম লেখা আছে। 200 জনের বেশি আত্মহত্যা করেছে, এখানে মাত্র 30 জনের নাম আছে। আমরা ভুল বলছি, কেউ চ্যালেঞ্জ করছি বারবার। বাটার মোড়, বনগাঁ উত্তর, সম্ভবত বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা সবগুলো বিজেপি বিধানসভায় জিতেছিল, লোকসভা বিজেপির। এখানে কি একজনও নেই যে আসলে মায়ের দুধ খেয়েছে বাংলা পক্ষকে এসে বলবে ভাই তোমরা ভুল বলছো, এই হচ্ছে কাগজ? ওরা কি কাগজ দেখাবে? বাংলা পক্ষ কাগজ দেখিয়ে ওদের মুখোশ খুলে দিচ্ছে এই সিএ ভাওতাবাজি। বাংলাদেশ পাকিস্তানের কাগজ নেই বলে কেউই আবেদন করতে পারবে না। তাই সত্য বুঝুন, তথ্য বুঝুন, সিএর ফাঁদে পড়বেন না, এতে আপনার ক্ষতি হয়ে যাবে। কোন গুজরাটিকে কাগজ খুঁজতে হচ্ছে না, কোন মারোয়ারিকে কাগজ খুঁজতে হচ্ছে না, কোন বিহারিকে কাগজ খুঁজতে হচ্ছে না, কিন্তু বাঙালিকে কাগজ খুঁজতে হচ্ছে। বাঙালি ভারত স্বাধীন করে কি পাপ করেছিল সুভাষ চন্দ্র বসু, কি পাপ করেছিল মাতঙ্গিনী হাজরা, কি পাপ করেছিল ক্ষুদিরাম বসু, সূর্য সেন, গণেশ ঘোষ, পৃথিবীরা ওয়েদাররা কি পাপ করেছিল যে বাঙালি হওয়ার জন্য আমাদের আতঙ্কে থাকতে হচ্ছে। 47 আগের কাগজ খুঁজতে হচ্ছে, বাংলাদেশ পাকিস্তানের ডকুমেন্ট খুঁজতে হচ্ছে। অন্য কোন জাতিকে তো করতে হচ্ছে না। বাঙালি রক্তে স্বাধীন ভারতে বাঙালিকে কাগজ দেখাতে হবে। বাঙালি আত্মহত্যা করছে, হিন্দু বাঙালি আত্মহত্যা করছে। হ্যাঁ, হিন্দু বাঙালি আত্মহত্যা করছে বিজেপির কারণে, এনআরসি এর কারণে। এই আইনে, এই হচ্ছে আইনের কাগজ। শান্তনু ঠাকুর আপনাকে পড়াবে না, অসীম সরকার আপনাকে পড়াবে না, আমরা পড়িয়ে দিচ্ছি। কোন নাগরিকত্বের গ্যারান্টি নেই, কেউ আবেদন করতে পারবে না। বারবার বলছি, যদি আমাদের মুখের কথা বিশ্বাস না হয়, ভারত সরকারের হেল্পলাইন খুলেছে, স্বরাষ্ট্র মন্ত্রক সিএ এর হেল্পলাইন খুলেছে। ফোন করুন, এক্ষুনি ফোন করুন, অনলাইন চ্যালেঞ্জ করে বলছি। ফোন করে বলুন আমার কাছে বাংলাদেশ পাকিস্তানের কাগজ নেই, আমি কি আবেদন করতে পারবো? বলবে না, এই আইন আপনার জন্য নয়। এই আইনে আপনি আবেদন করতে পারবেন না যদি না আপনার কাছে বাংলাদেশ পাকিস্তানের কাগজ না থাকে। এখানে পরিষ্কার লেখা আছে, বাংলাদেশ পাকিস্তানের কাগজ না থাকলে কেউ আবেদন করতে পারবেন না, কেউ আবেদন করতে পারবেন না। বাংলাদেশ বা পাকিস্তানের কাগজ না থাকলে তাই কেউ আবেদন করতে পারেনি। তাই সত্য বুঝুন, তথ্য বুঝুন। সে 2-4 জন আবেদন করতে পারবে যাদের কাছে বাংলাদেশ পাকিস্তানের কাগজ আছে। যারা সেলফ এফিডেভিট করে ঘোষণা করবে আমি অবৈধ নাগরিক, আমি বাংলাদেশ পাকিস্তানের নাগরিক এবং বাংলাদেশ পাকিস্তানের কাগজ থাকবে, তবেই আবেদন করতে পারবে। কিন্তু আবেদন করলেও কোনো গ্যারান্টি নেই। এই হচ্ছে আইন, এই হচ্ছে ভারত সরকারের প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইটে দেওয়া আইন। তাই সত্য বুঝুন, তথ্য বুঝুন। নিবাস সরকারের মতো হবেন না, নিজে আত্মহত্যা করতে বাধ্য হবেন না। আমরা চাই না কোনো বাঙালি আত্মহত্যা করুক, আমরা চাই না কোনো বাঙালির ক্ষতি হোক, আমরা চাই না কোনো, আমরা সকলে নাগরিক আছি এবং থাকবো। মুসলমান বিদ্বেষের বলি হয়ে নিজের ক্ষতি করবেন না, এই বলছি। আমরা বলছি আমরা কারোর সঙ্গে ঝামেলা চাই না। এই আইনটা শান্তনু ঠাকুর এখানে পড়িয়ে শুনিয়ে দিক, তাহলে তো মিটে গেল। যে বাংলা পক্ষ ভুল বলে গেছে, এই হচ্ছে আইন। শান্তনু ঠাকুর এখানে আইনটা পড়ে শুনিয়ে দিক, তাহলে তো হয়ে যাবে। কে কারা সত্য বললো, কারা মিথ্যে বললো, বনগাঁবাসী বিচার করবে, বনগাঁ দোকানদাররা বিচার করবে, বনগাঁর বাঙালি বিচার করবে, বনগাঁর মতুয়ারা বিচার করবে, বনগাঁর নমশূদ্ররা বিচার করবে, বনগাঁ সবাই বিচার করবে। আমরা তো কাউকে গায়ে হাত দিয়ে বলতে যাচ্ছি না তুমি ভুল বলছো, আমরা আইন দেখিয়ে বলছি ভুল বলছো। তারাও এখানে একই জায়গায় আগামীকাল সভা করে আমাদের মুখোশ খুলে দিক। যদি তারা সত্য বলে যে তোমরা ভুল বলেছো, তাহলে প্রমাণ হয়ে যাবে। এই হচ্ছে আইন। 3 নম্বর পাতায় লেখা আছে, এভরি
application made under this rule shall be accompanied by কোন অপশন নয় 3 নম্বর পাতার উপরে লেখা আছে every application made under this rule shall be accompanied by a copy of any one of the documents specified in schedule 1A মানে শিডিউল 1 এর কাগজ মানে বাংলাদেশ পাকিস্তানের কাগজ। আমি পালিয়ে যাইনি তো, একটু আগে বললো যে পালিয়ে গিয়েছে। আপনি আবেদন করেছেন? কেন করেননি? ভাই তোর সাথে কথা বলছি না। আপনি আবেদন করেননি তো? ঠিক আছে, আমরা যা বলার বলেছি। যদি কেউ আবেদন করো আমাদের ভুল করে প্রমাণ করে দাও। আমি পালিয়ে গিয়েছি, পালানোর কোনো কথা বলেছি? পালানোর কোনো কথা বলিনি তো। আমরা তো আপনাকে না না, আপনি আমায় বলেছেন। আমি তাই বলছি সাবধান থাকুন, সতর্ক থাকুন। আমরা কোনো সমস্যায় নেই। এই আইনে যা লেখা তুলে ধরলাম। জয় বাংলা, বন্দে মাতরম। ভাই আমি পালিয়ে চলে গিয়েছি বললি কেন? আমি পালিয়ে চলে গেছি তুই বললি কেন? আমি পালিয়ে চলে গেছি। বাজে কথা বলছো কেন? বাজে কথা তুমি সিএ করেছো, তুমি সিএ করেছো, তুমি সিএ করেছো, তুমি সিএ মানুষকে ভুল বুঝাচ্ছ, তুমি সিএ ভুল বুঝাচ্ছ, তুমি সিএ যারা পুলিশ প্রশাসনে আছেন, হ্যালো, যারা পুলিশ প্রশাসনে আছেন তারা আসবেন। যারা পুলিশ প্রশাসনে আছেন তারা এখানে আসবেন। আমরা পড়েছি, আপনিও আইন পড়ে শোনান। আমরা মুখের কথা বলি না, আইন পড়েছি। আইন ধরে বলবো, আইন আমাদের হাতে আছে, কোন মুখের কথা নয়। এই হলো আইন, এই হলো আইন, এই হলো আইন। আমরা আইন পড়েছি, কালে গায়ে জ্বালা করছে কেন? আইনে কি লেখা আছে? কেউ আইন নিয়ে শুন, কেউ ভাঙচুর করতে আইন নিয়ে শুন। আইনে কথা হবে, আইনে কথা হবে। বাংলা পক্ষ আইন লিখিয়ে দিয়েছে। আইন কথা বলবে, কারো মুখের কথা নয়, কারো গায়ের জন্য নয়, কারো চেয়ার ভাঙা নয়। আইন কথা বলবে। আইন নিয়ে বলে নিয়েছি, আইন নিয়ে বলে নিয়েছি, মুখোশ খুলে দিয়েছি। কেউ আবেদন করেনি। বাংলাদেশ পাকিস্তানের কাগজ না থাকলে কেউ আবেদন করতে পারবে না। মুখোশ খুলে দিয়েছি, সব গায়ে যারা করছে মুখোশ খুলে দিয়েছি। সব ভুল বোঝানো বন্ধ হয়ে গেছে, সব ভুল বোঝানো বন্ধ হয়ে গেছে। আইনের কপি, আইনের কপি, আইন আনো, আইন আনো। আইন নিয়েছো, আইন নিয়েছো, আইন নিয়েছো। আইনে কথা হবে।
মারতে এসেছিল মাইক নিয়ে তখনও বলে যাচ্ছি, চ্যালেঞ্জ করে যাচ্ছি, আমি কোন হিন্দু কাপুরুষ নই, সুভাষ চন্দ্র বসুর বংশ আইন দেখিয়ে চ্যালেঞ্জ দেবো, কে আছিস চলে আয়, সারা থাকবো দরকার হলে। আমার নাম কৌশিক মাইতি, বাংলা পক্ষ সাধারণ সম্পাদক, গর্ব চট্টোপাধ্যায় এখানে থাকবে, সারা রাত বসে থাকবো, কাগজ নিয়ে আয়, সারা রাত এখানে বসে থাকবো, কাগজ নিয়ে আয়, কাগজ দেখিয়ে কথা হবে। কার দম আছে? যারা মারতে দিল দম আছে? যখনই বলেছি তুমি অ্যাপ্লাই করেছো, সিএসিএ করছো, ব্যাস হাওয়া বেরিয়ে গেল, হাওয়া বেরিয়ে গেল। আজকে আমরা বাংলায় বিজেপি শান্তনু ঠাকুরের আইনের কাগজ দেখিয়ে মুখোশ খুলে ছিঁড়ে দিয়েছি। কারো গায়ে হাত দিতে হয় না। কলম আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জাতি, পড়াশোনা আমরা গুরুদেব ঠাকুরের জাতি। যদি পাও শিক্ষা তবে কারে ডরাও? কাউকে ডরাই না, কাগজ দেখিয়ে প্রমাণ করে দিয়েছি। দিয়েছি তো? মন্ত্রপদের সঞ্জীবন, মন্ত্রপদের সঞ্জীবন, মন্ত্রপদের সঞ্জীবন, মন্ত্রপদের সঞ্জীবন। এনার সিএতে অ্যাপ্লাই করেছো এমন বিজেপি সমর্থক সামনে এসো, সিএতে অ্যাপ্লাই করেছো এমন বিজেপি সমর্থক সামনে এসো। সামনে তো কেউ এলো না, সামনে কেউ এলো না, সামনে কেউ এলো না, সামনে কেউ এলো না। মন্ত্রপদের সঞ্জীবন, মন্ত্রপদের সঞ্জীবন, মন্ত্রপদের সঞ্জীবন। সিএর ভাওতাবাজি মানছি না, মানবো না। হিন্দু বাঙালিকে অবৈধ বাংলাদেশি বলা এই আইন চালিয়ে দাও, পুড়িয়ে দাও। মতুয়াদের অবৈধ বাংলাদেশি বলা এই আইন মানছি না, মানবো না। অনুসূচিত বাঙালিদের অবৈধ পাকিস্তানি বলা এই আইন মানছি না, মানবো না। এই আইনে বাঙালিকে বাংলাদেশি বলা হলো কেন? শান্তনু ঠাকুর জবাব দাও। এই ধর্মীয় নির্যাতনের কারণে এবার বাংলায় চলে আসা সমস্ত হিন্দু বাঙালিকে কেন বাংলাদেশ পাকিস্তানের কাগজ দেখাতে হবে? বিজেপি জবাব দাও, শান্তনু ঠাকুর জবাব দাও, অসীম সরকার জবাব দাও, অসীম সরকার জবাব দাও, জগন্নাথ সরকার জবাব দাও, যারা মারতে এলে তারা জবাব দাও, এদের নিয়ে মারতে এলে কাপুরুষের মতো তারা জবাব দাও। আরে এক সুভাষ লোকান্তরে, এক সূর্য সেন লোকান্তরে, এক ক্ষুদিরাম লোকান্তরে। জয় বাংলা, জয় বাংলা, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এই সিএ ভাওতাবাজি মানছি না, মানবো না। হিন্দু বাঙালি নাগরিকত্বের গ্যারান্টি নেই কেন? শান্তনু ঠাকুর জবাব দাও। মতুয়াদের ঠকানো হলো কেন? শান্তনু ঠাকুর জবাব দাও। অনুসূচিত বাঙালিকে ঠকানো হলো কেন? শান্তনু ঠাকুর জবাব দাও। উদ্বাস্ত বাঙালিকে ঠকানো হলো কেন? শান্তনু ঠাকুর জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। জয় বাংলা, বন্দে মাতরম, বন্দে মাতরম। তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? সিএ আইনে কেন হিন্দু বাঙালি উদ্বাস্তুকে নিজেকে বাংলাদেশি ঘোষণা করতে হবে? শান্তনু ঠাকুর জবাব দাও। সিএ আইনে নাগরিকত্বের আবেদন করতে হলে কেন নিজেকে বিদেশি ঘোষণা করতে হবে? অমিত শাহ জবাব দাও। সিএ আইনে নাগরিকত্বের
বন্দার মাটি গুরুচাঁদ ঠাকুরের ঘাঁটি, বন্দার মাটি গুরুচাঁদ ঠাকুরের ঘাঁটি, বন্দার মাটি গুরুচাঁদ ঠাকুরের ঘাঁটি। জয় বাংলা, জয় বাংলা, বন্দে মাতরম। বন্দে মাতরম। সিআইএ নাগরিকত্ব জন্য আবেদন করেছে এরকম কোন বিজেপি সমর্থক সামনে এসো। সামনে এসো, সামনে এসো, সিআইএ নাগরিকত্বের আবেদন করেছে এরকম কোন বিজেপি সমর্থক সামনে এসো। সামনে এসো, সামনে এসো, সিআইএ নাগরিকত্বের আবেদন করেছে এরকম কোন বিজেপি সমর্থক সামনে এসো। সামনে এসো, সামনে এসো। এ সামনে কেউ এলো না, এ সামনে কেউ এলো না, সামনে কেউ এলো না। এই সিএ ভুয়া, এই সিএ ভুয়া, এই সিএ ভুয়া। মন্ত্রমদের সঞ্জীবন, মন্ত্রমদের সঞ্জীবন, মন্ত্রমদের সঞ্জীবন, মন্ত্রমদের সঞ্জীবন। জয় বাংলা, বন্দে মাতরম। মন্ত্রমদের সঞ্জীবন। জয় বাংলা, বন্দে মাতরম। জয় বাংলা, জয় বাংলা, বাংলা, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমরা এখনো চ্যালেঞ্জ করছি, আমরা যদি মিথ্যে বলে থাকি, কালকে বনগাঁ সাংসদ শান্তনগরে এখানে সভা করে কাগজটা পড়ে শোনা, বাকিটা বিচার আপনারা করবেন। কোন মুখের কথা নয়, আইনের কাগজ পড়ে শোনাতে হবে। কেউ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে? একজনও করবে? কেউ করবে না, কারণ আইনের এটা হচ্ছে ভয়ঙ্কর কথা। মুখের কথা বলবে, আমাদের মতো চ্যালেঞ্জ করে আইন পড়ে শোনাবে না। চেয়ার ভাঙলে, কৌশিককে হেলমেট দিয়ে মারলে, যদি বাংলাদেশের ডকুমেন্ট না জমা দিতে হতো আর যদি নিজেকে বাংলাদেশি ঘোষণা না করতে হতো, চেয়ারগুলো আমি ভাঙতাম আর হেলমেটটা আমিও মারতাম। হবে না। বরং প্রশ্ন যদি থাকে, কেন বাঙালিকে এইভাবে মারণ ফাঁদে ফেলা হচ্ছে, অমিত শাহকে দিয়ে দেবে। সেই সাহস যদি থাকে, শান্তনী ঠাকুর যখন আসবে প্রশ্নটা তাকে করবে, যদি সৎ সাহস থাকে। জয় বাংলা, বন্দে মাতরম। তাহলে আমরা সবাই এখানে শেষ করছি, আরো 10 মিনিট আছি। যদি কেউ আমাদের ভুল প্রমাণ করতে পারে আইনের কাগজ দেখিয়ে। মুখের কথা বলে অনেক ভাঁতা হয়েছে, অনেক মিথ্যে হয়েছে, মুখোশ টেনে ছিঁড়ে ফেলবো। আমার আইন নয়, স্বরাষ্ট্র মন্ত্রকের আইন। এক্ষুনি গুগল থেকে ডাউনলোড করে পেয়ে যাবেন। এক্ষুনি হেল্পলাইন করলে, এই হেল্পলাইনে ফোন করলে আমরা ঠিক না, আমরা ভুল, এক্ষুনি প্রমাণ পেয়ে যাবেন। কাউকে ভুল করে দেবে না, কাউকে ভুল করে দেবে না। হিন্দু বাঙালি ক্ষতি করতে দেবে না, মতুয়াকে ক্ষতি করতে দেবে না, নমস্ত বাঙালি ক্ষতি করতে দেবে না। আমরা একবার উদ্বাস্তু হচ্ছি, শান্তবাবুকে আর কাউকে উদ্বাস্তু বানাতে দেবে না। আইন ভয়ঙ্কর আইন। আমাদের ব্যাপার হয়েছে একটা ঘটনা বলি, বলতে ভুলে গেছিলাম। বনগাঁর বিজেপি নেতা ভাইজির আধার কার্ড বাতিল হয়েছে, আমার কাছে আছে সেই আধার কার্ডের ছবি এবং চিঠি। বিজেপি করলেও বাঁচবে না। বনগাঁর বিজেপি নেতার ভাইজি আধার কার্ড বাতিলের চিঠি আমার ফোনে আছে, কেউ দেখতে চাইলে চলে আসবেন, 1-1 দেখিয়ে দেবো। কারণ এটা সিক্রেট ডকুমেন্ট, এটা পাবলিক ডকুমেন্ট না, আধার কার্ড ব্যক্তিগত বিষয়। কেউ বাঁচাবে না, নিজেকে নিজে বাঁচাও। শান্তবাবুর ফোন ধরবে না, যে মারতে এলো তার নাম বাদ করে শান্তবাবু তারও ফোন ধরবে না। তাই নিজে বাঁচো, সাবধান থাকো। যে মারতে এলো তা সে ডিটেনশন ক্যাম্পে গেলে ডিটেনশন ক্যাম্পে গেট ফেলে দাঁড়িয়ে থাকবে বাংলা পক্ষ কৌশিক মাইতি। বলে গেলাম, তাকে যদি ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়, সেটি বিজেপিও করে। ক্যাম্পের গেট আটকে আমি বসে থাকবো, তারা থাকবে না। শান্তবাবুর ফোনে পাঠান। জয় বাংলা।
হবে।